হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজ আমি তোমাদের জন্য আরো একটি অসম্ভব সুন্দর ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাটি অনেক ফ্যান্টাসি, হিস্টোরিক্যাল এবং রোমান্টিক হতে চলেছে। আর আমি তোমাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে কোন ড্রামাটি এক্সপ্লেন করব, তো তোমরা বেশিরভাগই এই ড্রামাটিতে ভোট দিয়েছিলে, তো যার কারণে আমিও এই ড্রামাটি এক্সপ্লেন করতে চলে আসলাম। তো ড্রামাটিতে আমরা একটি অমরকে দেখতে পাবো, যে কিনা স্বর্গের শত শত বছর ধরে একটি নদী পাহারা দিচ্ছিল, আর সে সেখানে একাই খেলতো। একটা সময় সে অনেক বোরিং ফিল করে, যার কারণে সে তার ছায়াকে জাদু দিয়ে মানুষ রূপে রূপ দেয়। আর এটি করার সময় সে তার অর্ধেক শরীর তার ছায়াকে দিয়েছিল। আর সে যে নদীটি পাহারা দিচ্ছিল, সেই নদীর তলদেশে শত শত দানব ছিল। আর একদিন সেই নদীর ব্যারিয়ারটি ভেঙে যায়, যার কারণে সকল দানব বের হয়ে পড়ে আর তাদের উপরে আক্রমণ করে। আর এই আক্রমণে অমরের সেই ছায়ারূপী যে মানুষটি ছিল সে মারা যায়। আসলে অমর যে তার ছায়া দিয়ে মানুষ তৈরি করেছিল, সেই মানুষটি অর্থাৎ সেই মেয়েটি আমাদের নায়িকা। আর এই ঘটনা ঘটার পরে স্বর্গের দেবতা নায়ককে বলেছিল যে তুমি স্বর্গের আইন ভেঙেছো, যার কারণে তোমাকে শাস্তি পেতে হবে। আর নায়ককে শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু তার সকল স্মৃতি মুছে ফেলা হয়েছিল। আর তাকে দানবদের লিডার বানিয়ে দেওয়া হয়। আর তাকে বলা হয় যে নায়িকার আবারও পুনর্জন্ম হবে পৃথিবীতে, আর তারই নায়িকাকে খুঁজে বের করতে হবে। তাহলে তারা কি একে অন্যকে চিনবে? তারা তো তাদের স্মৃতি ভুলে গিয়েছিল, তারা কি একে অন্যকে চিনতে পারবে? তারা কি আবারও এক হতে পারবে? তো এমনই আকর্ষণে ভরা এই ড্রামাটি। তো চলো আমরা একসাথে ড্রামার গল্পটি জেনে আসি। তো ড্রামাটি শুরু করার আগে আমি বলে রাখি, ড্রামাটির নাম হলো গুড অ্যান্ড ইভিল। ড্রামাটিতে মোট 32টি এপিসোড রয়েছে। তো চলো শুরু করা যাক। ড্রামাটির শুরুতেই আমাদের বলা হয় যে স্বর্গে একটি নদী ছিল, যার নাম ছিল ফরগেটফুলনেস রিভার, অর্থাৎ বিস্মৃতির নদী। নদীতে শত শত দানব ছিল, আর চুন সুই নামের একজন অমর ছিল, যে কিনা 10,000 বছর ধরে এই নদীটি পাহারা দিচ্ছে। একদিন চুন সুই তার ছায়াকে মানবে পরিণত করেছিল তার সাথে খেলার জন্য, কিন্তু ছায়া তো বাস্তব ছিল না, তার কোনো হৃদয় ছিল না। আমাদেরকে বলা হয় যে বিস্মৃতি নদীর তলদেশে সীমাও নামের একজন অমর বন্দী ছিল, আর সে চুনসুয়ের সাথে ব্যবসা করেছিল। সে চুনসুয়ের কাছ থেকে 108টি নিঃশ্বাস ধার করেছিল, আর চুনসুই এটি দিয়েছিল তার ছায়াকে একটি নক্ষত্রের দেহে রূপান্তর করার জন্য। এরপরে চুনসুই তার অর্ধেক জলের স্পিরিটকে কুলপুল দেবীতে আকৃতি দেওয়ার জন্য তার শরীর প্রবেশ করায়। তারপর থেকে চুনসুই আর একা ছিল না, কারণ সে তার ছায়া দিয়ে একটি মেয়ে তৈরি করেছিল, আর সেই মেয়েটির নাম ছিল কুলপুল দেবী। এখন পর্যন্ত আমাদের এই মেয়েটির নাম কুলপুল দেবী বলা হয়, তবে পরবর্তীতে তার নাম বলা হবে। তো চুনসুই প্রতিদিন কুলপুল দেবীর সাথে খেলা করত, কিন্তু হঠাৎ একদিন সীমাও অনেক শক্তিশালী হয়ে পড়েছিল, কারণ সে চুনসুয়ের কাছ থেকে নিঃশ্বাস শুষে নিয়েছিল। আর এটাতে সে বিস্মৃতি নদীর ব্যারিয়ারটি ভেঙে ফেলে, যেটাতে শত শত দানব বেরিয়ে পড়ে। আর এরপর চুনসুয়ের সাথে তাদের ফাইট হয়, আর এই ফাইটে কুলপুল দেবী মারা যায়। আর এরপরে স্বর্গ থেকে কিছু সৈন্য আসে, আর চুনসুইকে বলা হয় যে আপনি ব্যক্তিগত স্বার্থের জন্য আইনকে বিকৃত করেছেন, যা সীমাওয়ের বিদ্রোহের দিকে পরিচালিত করে, বিস্মৃতি নদীর পতন এবং শত শত দানবের পালায়ন। আপনি কি আপনার পাপ জানেন? তখন চুনসুই বলে যে আমি আমার প্রাপ্য শাস্তি নিতে ইচ্ছুক, কিন্তু আমি চাই যে ঈশ্বর কোলপুল দেবীর উপরে করুণা দেখাক। আর তখন স্বর্গের দেবতা বলে যে কোলপুল দেবী মারা যাবে না, কিন্তু মানব জগতে তার পুনর্জন্ম হবে। এবং চুনসুই অমরকে স্বর্গ ছেড়ে যাওয়ার শাস্তি দেওয়া হলো, এবং চুনসুইকে হাজার হাজার বছর ধরে শীতল পুল পাহারা দিতে হবে, আর যেই পুলে হাজার হাজার রাক্ষস বন্দী ছিল। আর স্বর্গের দেবতা আরো বলে যে যদি রাক্ষস মানুষের ক্ষতি করে, তাহলে চুনসুই আর কুলপুল দেবী একে অপরকে দেখতে পাবে না। আর যদি চুনসুই ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে যায়, তাহলে তার কোনোদিনই ভালো হবে না। তখন চুনসুই তার শাস্তি মাথা পেতে মেনে নেয়। তো এরপরে আমাদের পৃথিবীর দৃশ্য দেখানো হয়, আর আমাদেরকে বলা হয় যে স্বর্গ থেকে নেমে আসা বিস্মৃতির নদী পৃথিবীতে শত আত্মাপুল তৈরি করেছে। শত আত্মাপুল 6টি রাজ্যের বাহিরে, আর দানবরা মানব জগতের বাইরে বসতি স্থাপন করেছে, এবং স্বর্গের স্মৃতি ছাড়াই চুনসুই রাক্ষস পুলটিতে পাহারা দিচ্ছে। তার মানে স্বর্গের দেবতা এখন চুনসুইকে রাক্ষস পুলের পাহারাদার বানিয়ে দিয়েছে। 900 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। কুলপুল দেবী অসংখ্য পুনর্জন্মের পরে এই জীবনে উত্তরল্যান্ড কিংডমের রাজকুমারী হয়েছেন, তবে তাকে একটি অশুভ মেয়ে বলা হয়। এই কথা বলার পরে আমাদের উত্তরল্যান্ডের কিংডম দেখানো হয়, আর সেই রাজ্যে আমরা দেখতে পাই একটি পূজা হচ্ছিল। আর এরপরে সেই রাজ্যের রাজাকে দেখানো হয়, আর তখন সেই পুরোহিতদের সেই রাজ্যের রাজাকে বলছিল যে আপনার মেয়ে অর্থাৎ রাজকন্যার জন্মের পরে 3 বছর রাজ্যে খরা ছিল, যার কারণে
আপনার মেয়ে একটি অশুভ মেয়ে, সে আমাদের রাজ্যের ক্ষতি করবে, আর যদি সে নানুয়ানের জন্য জুলাই 15 তারিখে চলে যায় তবে ভাগ্য উল্টে যাবে। তো এরপরে আমরা কিছু মেয়েদের হাঁটতে দেখতে পাই, আর সেই মেয়েরা রাজকুমারীর বিষয়ে কথা বলছিল। আর এই রাজকুমারী আমাদের ড্রামার প্রধান ক্যারেক্টার। তো নায়িকার নাম ছিল হ্যান সিং, আমরা তাকে হ্যান বলে ডাকবো। সেই মেয়েরা বলছিল যে রাজকুমারী নাকি কফিনে জন্মগ্রহণ করেছিল আর তার কোনো ছায়া নেই। আর এরপরে আমরা রাজকুমারী অর্থাৎ হ্যানকে দেখতে পাই, তার সাথে তার একটি বিড়ালও ছিল। তার বিড়ালটি তাকে একটি জায়গায় নিয়ে আসে, আর তখন হ্যান এসে তার বিড়ালকে বলে যে তুমি এখানে কেন এসেছো। আর তখন হ্যান সেখানে কিছু চুরি করা জিনিস দেখতে পায়, কিন্তু তখনই সেখানে কিছু সৈন্য চলে আসে, আর সেই সৈন্যরা এসে বলে যে এই কয়েকদিন ধরে অনেক চুরি হচ্ছে, তার মানে এই চুরিগুলো তুমি করেছো। আর তখন হ্যান এটা মানে না, যার কারণে সে সেখান থেকে পালিয়ে আসে। আর পালাতে পালাতে হঠাৎ করে আমরা দেখতে পাই যে তার বিড়ালটি সেই সৈন্যদের দিকে দাঁড়িয়ে পড়ে, আর সে অনেক বড় আকৃতি গ্রহণ করে, যেটা দেখে সেই সৈন্যরা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তো এর পরবর্তী সকালে আমরা দেখতে পাই যে হ্যান তার বিড়ালকে নিয়ে শুয়েছিল, আর তখনই হ্যান জেগে যায়। আর এরপরে সেখানে কিছু সৈন্যরা চলে আসে, আর সেখানে একটি দাসীও এসেছিল, আর সেই সৈন্যরা সেই দাসীটিকে বলছিল যে আমরা এই বিড়ালটিকে রাক্ষসে পরিণত হতে দেখেছি। আর তখন সেই দাসীটি চাবুক দিয়ে সেই বিড়ালটিকে মারতে যায়, কিন্তু তার সামনে হ্যান চলে আসে, যেটাতে হ্যান আহত হয়ে যায়। কিন্তু তারপরও সেই দাসীটি থামে না, আর এক পর্যায়ে দাসীটি বিড়ালটিকে মেরে ফেলে, যেটাতে হ্যান অনেক কাঁদতে থাকে। আর তখন আমরা দেখতে পাই যে সেই বিড়ালটির আত্মা রাক্ষস পুলে চলে আসে, অর্থাৎ যে পুলটি চুন সই শত শত বছর ধরে পাহারা দিচ্ছে সেইখানে চলে আসে, কারণ সকল রাক্ষসের আত্মা সেখানেই আসে। আর সেই বিড়ালটিও একটি ডেমনি ছিল। তো আমাদের নায়কের নাম ছিল চুন ইয়াও, আমরা তাকে চুন ইয়াও বলেই ডাকবো। তো তখন চুনিয়াও বিড়ালের আটটাটি থেকে তার ভাগ্যের বই পায়, এবং সেই আটটাটিকে সে একটি জায়গায় পাঠিয়ে দেয়। আর আমরা দেখতে পাই সেই বিড়ালের আত্মাটি একটি গাছে এসে ফলের মতো ঝুলে থাকে, আর এখানে আমরা শত শত আত্মা দেখতে পাই। আসলে সকল রাক্ষসের ভাগ্যের বই চুনিয়াওয়ের কাছে ছিল, এবং সেই তাদের দেখাশোনা করত। তো এরপর আমরা দেখতে পাই যে চুনিয়াও যখন বসেছিল তখন সেখানে তার একটি সৈন্য চলে আসে, আর চুনিয়াওকে বলে যে মাই লর্ড, আজকে জুলাইয়ের 15তম দিন, তাই আজ রাক্ষসদের বার্ষিক রাত্রি উদযাপন করার দিন। আর এরপরে সেই সৈন্যটি চুনিয়াওকে একটি বই দেয়, যেটাতে পুল থেকে বেরিয়ে যাওয়ার জন্য আবেদনকারী দানবদের তালিকা ছিল, অর্থাৎ যারা পুল থেকে বের হয়ে সেই অনুষ্ঠানটি পালন করবে। আর তখন চুনিয়াও তার সৈন্যকে বলে যে তুমি এটা মনে রেখো যে তারা যেন মানব বিশ্ব গিয়ে মানবদের ক্ষতি না করে। তো এরপরে আমরা পৃথিবী দেখতে পাই, যেখানে কিনা রাজকুমারী অর্থাৎ হ্যানের বিয়ে হচ্ছিল। আসলে হ্যানের বাবা অন্য একটি রাজ্যের রাজার সাথে বন্ধুত্ব রাখার জন্য তার মেয়েকে বিয়ে করার জন্য পাঠাচ্ছিল। আর এখানে আমরা হ্যানকে দেখতে পাই, সে বলছিল যে আমি একজন বৃদ্ধকে বিয়ে করতে যাচ্ছি, কি ভাগ্য আমার, কিন্তু আমার তো কোনো উপায়ও নেই। আর এরপরে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম ছিল বাইশান। সে চুন ইয়াওয়েরই একটি দাসী ছিল। সে তার প্রিয়তমার প্রার্থনা করার জন্য এসেছিল, কিন্তু সে যখন তার প্রিয়তমা প্রার্থনা করতে যাবে তখনই সেখানে একটি আত্মা বের হয়ে আসে। আর তখন এটি দেখে বাইশান বলে যে তুমি কে? তখন সেই আত্মাটি বলে যে আমরা একে অপরকে হাজার হাজার বছর ধরে চিনি। আর তখন বাইশান বলে যে তুমি আমার স্বামীর জীবন ফিরিয়ে দাও। একথা বলে সে তাকে মারতে যাবে, তখনই সেই আত্মাটি তাকে থামিয়ে দেয়, আর তাকে বলে যে তুমি কি জানো তোমার স্বামীকে কে মেরেছে? এই কথা বলে সে তাকে একটি দৃশ্য দেখায়, যেখানে চুনিয়াও তার স্বামীকে আইন ভঙ্গ করার জন্য মেরে ফেলেছিল। আর মরার আগে বাইশানের স্বামী চুনিয়াওকে বলেছিল যে সে যেন তার স্ত্রী অর্থাৎ বাইশানকে কিছু না করে। আর তখন চুনিয়াও মেনে নিয়েছিল আর তাকে মেরে ফেলেছিল। আর তখন সেই আত্মাটি বলে যে আমার কাছে তোমার স্বামীকে জীবিত করার একটি উপায় আছে, তুমি কি চেষ্টা করতে চাও? তখন সেই আত্মাটি বলে যে আজ দানবদের রাত্রি উৎসব, তুমি একটি উপায় খুঁজে বের করো। আর তখন বাইশান মনে মনে বলে যে আমি তোমাকে জীবিত করবই। আর এরপর আমরা দেখতে পাই যে সকল দানবরা পুল থেকে বের হওয়ার জন্য চলে এসেছিল, আর সেখানে তাদেরকে নিয়ম বলে দেওয়া হচ্ছিল। তখন সেখানে চুনিয়াও চলে আসে, আর এরপরে চুনিয়াও সেখানে একটি পোর্টাল ওপেন করে, যেটা দিয়ে তারা পৃথিবীতে যেতে পারবে। আর তখন সেখানে আমরা বাইশানকেও দেখতে পাই, আর সেও সেই পোর্টাল দিয়েই বের হয়ে আসে। তো এরপর আমরা হ্যানকে দেখতে পাই, তাকে পালকিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। আর তখন হ্যান পালকি থেকে নামার জন্য নানা বাহানা করছিল, কিন্তু তার কোনো বুদ্ধি সেখানে খাটে না। আর হঠাৎ করে পালকি থেমে যায়, আর সে পালকি থেকে পড়ে যায়। আর তখনই সেখানে বাইশান চলে আসে, আর তখন বাইশানকে দেখে হ্যান অনেক ভয় পেয়ে যায়, আর সে তাকে বলে যে তুমি একজন ভূত, কিন্তু আমাকে প্লিজ মেরো না। তখন বাইশান বলে যে চিন্তা করো না, আমি ভূত না। এই কথা বলে সে হ্যানের হাত খুলে দেয়, আর তাকে বলে যে গরিব মেয়ে, আমার তো মনে হচ্ছে তোমাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। তখন হ্যান বলে যে হ্যাঁ। আর তখন বাইশান বলে যে তোমার আর আমার ভাগ্য একই, কেননা তুমি তোমার গাড়িটি আমাকে ধার দাও আর আমি তোমাকে পালাতে সাহায্য করি। এই কথা বলার সাথে সাথে হ্যান তাকে তার গাড়ি দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন হ্যান জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল, আর হঠাৎ করে সে যখন পিছনে তাকায় তখনই সে
একটি দানবকে দেখতে পায়, যেটি দেখে সে অনেক ভয় পায় আর সেখান থেকে চলে যায়। আর এরপরে সে সেইখানে পৌঁছে যায় যেখানে দানবরা রাক্ষস কুল থেকে এসে উৎসব করছিল। তখন তাদেরকে দেখে হ্যান মানুষ মনে করে তাদের কাছে সাহায্য যেতে যায়, কিন্তু তখন সে দেখে যে তারাও রাক্ষস ছিল। এটি দেখে সে তো আরো ভয় পায় আর সেখান থেকে পালিয়ে আসে। আর এরপরে যখন সে জঙ্গল দিয়ে হাঁটছিল তখনই হঠাৎ করে সে টেলিপোর্ট হয়ে রাক্ষস পুলে চলে আসে। সে সেই জায়গায় এসেছিল যেখানে একটি গাছ ছিল, যে গাছের সকল আত্মাদের বন্দি করা ছিল। আর সে সেখানে থাকা এত সুন্দর দৃশ্য দেখে সে বলে যে আমি কি স্বর্গে চলে আসলাম নাকি। আর তখন সে নদীতে চুনিয়াওকে শুয়ে থাকতে দেখতে পায়। তাকে দেখে হ্যান বলে যে এত সুন্দর ছেলে, সে কি কোনো পরী নাকি। আর তখন চুনিয়াও তার কাছে চলে আসে। আর তখন হ্যান বলে যে আমি ইচ্ছা করে তোমার দিকে তাকাইনি। এই কথা বলে সে পড়ে যাচ্ছিল। আর সে তো ভেবেছিল যে চুনিয়াও তাকে ধরবে, কিন্তু এটা হয় না, সে পড়ে যায় আর তখন সে অজ্ঞান হয়ে যায়। আর এরপরে চুনিয়াও তার সৈন্যকে দায়িত্ব দেয় সেই মেয়েটি অর্থাৎ হ্যানের পরিচয় বের করার জন্য। আর এরপরে তার সৈন্য এসে তাকে বলে যে সেই মেয়েটি কোনো রাক্ষস নয়, সে একজন মানুষ। এটি শুনে চুনিয়াও অনেক অবাক হয়ে যায় যে একজন মানুষ কি করে রাক্ষস বলে আসলো। আর তখন তার সৈন্য বলে যে এটা আমার ভুল, আমাকে শাস্তি দিন। আর তখন চুনিয়াও বলে যে ভুলে যাও, এটা আমাদের পৃথিবী তাদের পৃথিবীর সাথে সম্পর্কযুক্ত, তাই এটি স্বাভাবিক হতেই পারে। আর এরপরে চুনিয়াও বাইসেনের কথা জিজ্ঞাসা করে। আর তখন তার সৈন্য বলে যে আমাকে শাস্তি দিন, গতকাল রাতে দানব পুলের ব্যারিয়ারটি খোলা ছিল, যার কারণে দানব বাইসান সেখান থেকে পালিয়ে যায় এবং সে তার সাথে তার ভাগ্য বইটি নিয়ে গিয়েছে। তো এরপরে আমরা হ্যানকে দেখতে পাই, তাকে একটি গাছের সাথে বেঁধে রাখা হয়েছিল। আর তখন সেখানে চুনিয়াও আর তার সৈন্য চলে আসে। আর তখন চুনিয়াওকে দেখে হ্যান তার কাছ থেকে সাহায্য চায়। আর তখন চুনিয়াও তাকে খুলে দেয়। আর তখন চুনিয়াও হ্যানকে বলে যে এখন থেকে আমি তোমাকে একের পর এক প্রশ্ন করব আর তুমি উত্তর দিয়ে যাবে। আর তখন হ্যান বলে যে ঠিক আছে। তখন হ্যান বলে যে তুমি তো দেখতে অনেক সুন্দর, তার মানে অবশ্যই তুমি খারাপ মানুষ নও, তুমি কি একজন শয়তান নাকি। আর তখন এই চুনিয়াও জাদু করে হ্যানের মাথায় একটি ফুল আনে। আর তখন চুনিয়াও বলে যে এটা বজ্রের ফুল, যদি তুমি কোনো মিথ্যা কথা বলো তাহলে তোমাকে এটি শক দিবে আর তুমি মারাও যেতে পারো। আর তখন চুনিয়াও তাকে প্রথম প্রশ্ন করে, সে তাকে বলে যে তুমি কে। তখন হ্যান বলে যে আমি নর্থল্যান্ড কিংডম গার্লের সবচেয়ে সুন্দরী ভদ্র মহিলা। এই কথা বলার সাথে সাথে তাকে কারেন্ট লাগে। আর তখন চুনিয়াও এর সৈন্য বলে যে তুমি মিথ্যা কথা বলছো। আর তখন হ্যান বলে যে আমি তো শুধুমাত্র মজা করছিলাম, আমার নাম হ্যান সিং আর আমি উত্তর কিংডমের রাজকুমারী। আর এরপরে চুনিয়াও তাকে দ্বিতীয় প্রশ্ন করে, সে তাকে বলে যে তুমি কিভাবে 100 স্পিড পুল অর্থাৎ দানব পুলে প্রবেশ করলে। আর তখন হ্যান বলে যে তার মানে গতকাল রাতে আমি যে সকল দানবদের দেখেছি তারা সকলেই এখান থেকে পালিয়ে গেছিল। আর তখন চুনিয়াও হ্যানকে জাদু করে দেখতে পায় যে বাইসান তার কাছে গিয়েছিল। তখন চুনিয়াও বলে যে বাইসান এই মেয়েটির গাড়িতে চড়ে মর্ত জগতের দিকে রওনা দিয়েছে, আমি বাইসানের অবস্থান সম্পর্কে মর্ত জগতের দূতকে জিজ্ঞাসা করব। আর তখন হ্যান চুনিয়াকে বলে যে যেহেতু তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো তাহলে তুমি এখন আমাকে ছেড়ে দিতে পারো, এই জঙ্গল থেকে যাওয়ার কি কোনো শর্টকাট আছে। আর তখন চুনিয়া বলে যে হ্যাঁ অবশ্যই আছে, কিন্তু এটা একটা রুক্ষ পথ। আর তখন হ্যান বলে যে কি। আর তখন চুনিয়া বলে যে এটা হলো মৃত্যু নদী। এই কথা বলে সে তার গলা টিপে ধরে। আর চুনিয়া যখন হ্যানকে একেবারে মেরে ফেলতে যাবে তখনই চুনিয়া এর কিছু একটা হয়ে যায় আর তখন সে হ্যানকে ছেড়ে দেয়। আর তখন চুনিয়া এর সৈন্য চুনিয়াকে বলে যে সেই মেয়েটিরও আপনার মতো ছায়া নেই। আসলে চুনিয়া তো জানতোই না যে সেই মেয়েটি অর্থাৎ হ্যান তো তার নিজের ছায়াই ছিল, কারণ সে তো নিজেটাকে তৈরি করেছিল। আর সে যদি তার ক্ষতি করে তাহলে তার নিজেরও ক্ষতি হবে। আর যেহেতু হ্যান চুনিয়াও এরই ছায়া ছিল, যার কারণে তাদের দুজনারই ছায়া ছিল না। আর তখন চুনিয়াও হ্যানকে বলে যে তুমি আসলে কে। আমরা দেখতে পাই যে চুনিয়াও হ্যানকে নিয়ে তার প্রাসাদে চলে এসেছিল। আর তখন হ্যান চুনিয়াওকে বলছিল যে আমি উত্তরল্যান্ড কিংডমের রাজকুমারী আর আমার বাবা 10,000 সৈন্য আছে, তোমার সাহস কি করে হলো আমাকে ধরে আনা। আমার বাবার সৈন্যকে দিয়ে তোমার এখানে কিন্তু আক্রমণ করাবো। আর তখন চুনিয়াও হ্যানকে বলে যে আমি তোমাকে আবারও জিজ্ঞাসা করছি, বলো তুমি কে আর তোমার দানব রেজিস্টার কোথায়। আসলে হ্যানের হাতে একটি বিশেষ চিহ্ন ছিল যেটি দানবদের চিহ্ন হিসাবে পরিচিত। তো সেই চিহ্ন দেখে চুনিয়াও মনে করেছিল যে হ্যান আসলে একটি দানব, কিন্তু আসলে হ্যান তো দানবও না কিংবা মানুষও না, আসলে সে তো তারই ছায়া ছিল। তো তখন হ্যান চুনিয়াওকে বলে যে তুমি কি বলছো বারবার, আমি তোমাকে বললাম না যে আমি মানুষ। তখন চুনিয়াও হ্যানকে বলে যে তাহলে কেন তোমার কোনো ছায়া নেই, আর তুমি যদি সত্যি মানুষই হও তাহলে কেন তোমার ভাগ্যের খাতায় চিহ্ন আছে। অর্থাৎ সে তার হাতের যে চিহ্নটি ছিল সেই কথা বলছিল। আর তখন হ্যান চুনিয়াকে বলে যে এটা আমাদের পৃথিবীতে জন্ম চিহ্ন বলা হয়। আর তখন চুনিয়ার সৈন্য হ্যানকে বলে যে আমরা জানি যে এটি জন্ম চিহ্ন, কিন্তু এটাতে এত দুর্দান্ত শক্তি কেন, তুমি কি আমাদের সত্যটা বলবে। এটি তো 100 স্পিড পুলের ভাগ্য বইয়ের চিহ্ন যা রাক্ষসদের পরিচয় উপস্থাপন করে। আর তখন হ্যান বলে যে আমি কিচ্ছু জানি না এই বিষয়ে। আর তখন চুনিয়াও হ্যানকে বলে যে যেহেতু তুমি আমাকে নিজে থেকে কিছুই বলবে না তাই আমি নিজেই তোমার ভাগ্যের বই পড়বো। এই কথা বলে সে যখন হ্যানের ভাগ্যের বইটি বের করে তখন সে দেখে যে তার ভাগ্যের বই পুরো ফাঁকা ছিল, সে কিছুই দেখতে পায় না।
তো এরপর আমরা দেখতে পাই চুনিয়াও হ্যানের সে জন্ম চিহ্ন যেটা ছিল আর কি সেটাতে জাদু করে, যেটাতে সে নিজেই আহত হয়, তার হার্টবিট অনেক বেড়ে যায়। আর এরপরে চুনিয়াও সেখান থেকে চলে যায়। আর এরপরে চুনিয়াও বাইরে এসে তার সৈন্যকে বলে যে আমার যে কোনো মূল্যেই তার পরিচয়টি বের করতেই হবে। তো এরপরে চুনিয়াও জানতে পারে যে বাইশান তো পালিয়েছিল, কিন্তু সে তার সাথে কুনলুন আয়নাও নিয়ে গিয়েছিল। এটি এমন একটি আয়না ছিল যেটি দিয়ে অশুভ জিনিসদের ধরা হতো আর কি। আর এটার আরেকটা ব্যবহারও আছে, এটা যদি হৃদয়ের প্রতি আচ্ছন্ন হয় তাহলে এটি আয়নায় প্রতিষ্ঠিত হতে পারে। অর্থাৎ বাইশান তার স্বামীকে জীবিত করতে চাচ্ছিল। আর তখন চুনিয়াও বলে যে আমি ভয় পাচ্ছি যে বাইশানকে মনে হয় কোনো অশুভ আত্মা জাদু করেছে, আর এটি করলে তো সেই স্বর্গের নিয়মের বিরুদ্ধে যাবে। আর তখন চুনিয়াও বলে যে যত তাড়াতাড়ি সম্ভব বাইশানকে খুঁজে বের করা প্রয়োজন। আর এরপর আমরা হ্যানকে দেখতে পাই, সে সেখানেই ঘুমিয়েছিল। আর তখন সেখানে চুনিয়াও চলে আসে। তো চুনিয়াও এসে হ্যানকে জাগায়, আর চুনিয়াও হ্যানকে সেখানে থাকা সকল ভাগ্যের বইগুলো সাজাতে বলেছিল, আর যেটাতে হ্যান সাজাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একটি ভাগ্যের বই খুলে যায়, আর সেই ভাগ্যের বইয়ে হ্যানের নাম লেখা ছিল। আর সেই বইটি সেখানে থাকা একটি পাথর অর্থাৎ রাক্ষস বন্ধন পাথরের ভিতরে ঢুকে যায়। এটি চুনিয়াওদেরই একটি পাথর ছিল যার নাম রাক্ষস বান্ধন পাথর। আর এই ঘটনার সাথে সাথে তাদের সেই পাথরটি ভেঙে যায়। আর এইটাতে চুনিয়াও হ্যানের ওপরে অনেক রেগে যায়, কারণ তার জন্য সেই পাথরটি ভেঙে গিয়েছিল। আর এরপরে সে যখন তাকে কিছু করতে যাবে তখনই হ্যান তাকে বলে যে সে নাকি বাইশানকে দেখেছে, আর যেটাতে চুনিয়াও তাকে ছেড়ে দেয়। আর তখন চুনিয়াও হ্যানের সেই চিহ্নের মাধ্যমে বাইশানকে দেখতে পায়। আর তখন হ্যান মনে মনে বলে যে আমি ভূত দেখতে পাচ্ছি কেন। আর তখন চুনিয়াও হ্যানকে বলে যে তুমি তো রাক্ষস বান্ধব পাথরটি ভেঙে ফেলেছো, কিন্তু তুমি তার শক্তিও শুষে নিয়েছো, আর তাই বাইশানের ভাগ্য বইয়ের হদিশ দেখতে পাচ্ছ। তো তখন হ্যান চুনিয়াওকে বলে যে আমি তোমাকে সেই রাক্ষসটিকে খুঁজে দিতে সাহায্য করব, কিন্তু তার বিনিময়ে আমাকে তুমি যেতে দিতে পারবে? আর তখন চুনিয়াও বলে যে সেটা আমার মেজাজের উপর নির্ভর করবে। আর এটা তো হ্যান কিছুই বলতে পারে না। তো এরপর আমরা দেখতে পাই চুনিয়াও হ্যানকে দিয়ে রাক্ষসদের একটি বাজারে চলে আসে, আর সেখানে তারা একটি হোটেলে এসেছিল। আর আমরা দেখতে পাই যে হ্যান সেই হোটেল থেকে পালিয়ে আসে, আর হোটেল থেকে পালিয়ে এসে একটি জায়গায় চলে আসে যেখানে চারপাশে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। আর সেখানে সে অনেক সুন্দর সুন্দর প্রজাপতিও দেখতে পায়। আর সে যখন সেই প্রজাপতির দিকে ছুতেই যাবে তখনই সেখানে চুনিয়াও চলে আসে, আর সে তার মুখ চেপে ধরে। তখন চুনিয়াও হ্যানকে বলে যে এরা হাড় খাওয়া প্রজাপতি, এরা অনেক বিষাক্ত, আর একবার মানুষের রক্তের গন্ধ পেলে তারা মানুষদের মেরে ফেলে। আর তখন হ্যান বলে যে তাহলে আমাদের কি করা লাগবে এখন? আর তখন চুনিয়া বলে যে তুমি তোমার শ্বাস বন্ধ করে রাখো আর আমার পিছন পিছন আসো। আর তখন হ্যান তার শ্বাস বন্ধ করে, আর শ্বাস বন্ধ করে রাখতে রাখতে একটা সময় হ্যান অজ্ঞানী হয়ে যায়। আর তখন কোনো উপায় না পেয়ে চুনিয়াও হ্যানকে কিস করে শ্বাস দেয়, আর তখনই হ্যান জেগে যায়। আর সে জেগেই চুনিয়াওকে একটি চড় মেরে দেয়, আর সে তাকে বলে যে তুমি আমার ফায়দা কেন নিচ্ছিলে? আর তখন চুনিয়াও বলে যে আমি তো তোমাকে বাঁচাচ্ছিলাম আর তুমি আমাকে মারলে। আর তখন চুনিয়াও রেগে হ্যানকে নিয়ে আরো একটি জায়গায় চলে আসে। আর তখন চুনিয়াও হ্যানকে বলে যে আমি তোমাকে বাঁচাচ্ছিলাম আর তুমি আমাকে এই প্রতিদান দিলে, আমি তোমাকে এখনই মেরে ফেলবো। আর সে তখন হ্যানকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই তার সেই কথা মনে পড়ে যে তাদের তো রাক্ষস বান্ধন পাথরটি ভেঙে গিয়েছে, আর যেটা শক্তি তো হ্যানের কাছে আছে, যার কারণে সে আর তাকে মারে না। আর এরপর আমরা দেখতে পাই যে চুনিয়াও হ্যানের হাতে একটি হার্ট লক পরিয়ে দেয়, যেটার মানে হলো হ্যান চুনিয়াওয়ের কাছ থেকে 1 থেকে 3 মিটারের বেশি যেতে পারবে না। আর তখন চুনিয়াও হ্যানকে বলে যে যতক্ষণ না আমরা বাইশানকে খুঁজে না পাচ্ছি ততক্ষণ এটি তোমাকে দেওয়া হলো। আর এরপরে চুনিয়াও হ্যানকে জাদু করে তার ছায়াও এনে দেয়। তো এরপর আমরা দেখতে পাই যে তারা দুইজন বাইশানকে ধরার জন্য মানব দুনিয়াতে চলে আসে, আর তারা একটি বাজারে এসেছিল, আর সেখানেই একজনের বিয়ে হচ্ছিল। আর হ্যানের অনেক খিদা পেয়েছিল, যার কারণে সে বিয়েতে ফ্রি খাওয়ার জন্য চলে আসে। আর সেখানেই আমরা একজন তাওয়িস্ট মাস্টারকে দেখতে পাই যে কিনা দানবদের ধরতো। সে সেখানে এসেছিল কারণ সেখানে যেন কোনো দানব আক্রমণ না করে। তো তখন সেখানে চুনিয়াও বাইশানের আভাস পায়। আর এরপরে আমরা বাইশানকে দেখতে পাই, সে একটি মেয়ের কাছে এসেছিল। সে সেই মেয়ের কাছে এসেছিল যার কিনা এখন বিয়ে হচ্ছিল। আসলে সে সেই মেয়েগুলোদের টার্গেট করছিল যে মেয়েরা দেখতে অসুন্দর, সেই মানুষের সাথে দর কষাকষি করছিল। অর্থাৎ যে মেয়েরা তাদের চেহারা নিয়ে অসন্তুষ্ট, বাইশান তাদের থেকে 10 বছরের জীবন নিয়ে তাদের চেহারা সুন্দর করে দিত। অর্থাৎ বাইশান সকল মানুষের কাছ থেকে জীবন সংরক্ষণ করছিল। সে তার স্বামীকে বাঁচানোর জন্য এমনটা করছিল। আর সে যখন সেই মেয়েটির সাথে কথা বলছিল তখন সেখানে লুকিয়ে লুকিয়ে হ্যান শুনছিল। আর হঠাৎ করে সে পড়ে যায়, যেটাতে শব্দ হয়, আর যেটাতে বাইশান তাকে ধরে ফেলে। আর তখন সেখানে চুনিয়াও চলে আসে। আর তখন চুনিয়াও যখন বাইশানের উপর আক্রমণ করে তখন হ্যান তার হাত সামনে এগিয়ে দেয়, যেটাতে চুনিয়াওয়ের আক্রমণটি হ্যানের সে চিহ্নতে লাগে, যেটাতে চুনিয়াও নিজেই আহত হয়। আর বাইশান সেই সুযোগে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে চুনিয়াও বাইশানের পিছু করতে করতে একটা সময় তাকে ধরে ফেলে। আর তখন চুনিয়াও বাইশানকে বলে যে তুমি তো দানব পুল থেকে বের হয়ে এসেছো, আবার কুনলুন আয়নাও চুরি করেছো, আর তাছাড়াও তুমি দীর্ঘকাল বেঁচে থাকার জন্য মানুষের সাথে দর কষাকষি করছো। এই ধরনের আচরণ নিয়মের বাইরে। আর তখন বাইশান চুনিয়াওকে বলে যে
আমি আর আমার স্বামী আপনাকে বহু বছর ধরে সেবা করেছি, আর আমরা শুধুমাত্র কি চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম শুধুমাত্র যে পৃথিবীতে একবার গিয়ে শুধু একটি ভোজ করব তাই, কিন্তু আপনি এটার জন্য আমার স্বামীকে মেরে ফেলেছিলেন, আর আজ আপনি আমাকে বন্ধুত্বর কথা বলছেন। আর তখন চুনিয়াও বলে যে বাইশান, তুমি যা মনে করছো তা না। তো তখন বাইশান বলে যে আমি যা করছি ঠিক করেছি, এই কথা বলে সে চুনিয়ার উপরে আক্রমণ করে দেয়। আর এরপর আমরা দেখতে পাই যে চুনিয়া যখন বাইশানকে মারতে যাবে তখনই সে থেমে যায়, আর তখন বাইশান সেখান থেকে আবারও পালিয়ে যায়। আর এরপর আমরা বাইশানকে দেখতে পাই তার কাছ থেকে সেই অশুভ আত্মাটি বের হয়ে আসে, যে আত্মাটি বাইশানকে এমনটা করতে বলেছিল। আর তখন সে বাইশানকে বলে যে কি অদ্ভুত, তুমি এত দুর্বল। আর আমরা দেখতে পাই সেই আত্মাটি আবারও বাইশানকে প্রলুব্ধ করছিল। আসলে এই আত্মাটি বাইশানকে ইউজ করছিল সে নিজে মানুষে পরিণত হওয়ার জন্য, অর্থাৎ সে যেন একটি দেহ পায়, যেটার কারণে সে বাইশানকে ইউজ করছিল। আর এরপর আমরা দেখতে পাই বাইশান সেই কুনলুন মিররে তার স্বামীকে দেখতে থাকে। তো এরপরে আমরা চুনিয়াও আর হ্যানকে দেখতে পাই, তারা দুজন মিলে বাইশানকে ধরার পরিকল্পনা করছিল। আর আমরা জানতে পারি যে বাইশান স্পিড গাছ নামক একটি গাছের নিচে যায়। আসলে সেখানে সকল অসুন্দর মেয়েরা প্রার্থনা করতে যেত, আর যেটার কারণে বাইশানও সেখানে গিয়ে সকল মেয়েদের কথা শুনতো, কারণ সে তো সেই মেয়েদের টার্গেট করতো যারা দেখতে অসুন্দর, কারণ সে তাদের সৌন্দর্যের বিনিময়ে তাদের কাছ থেকে জীবন কেড়ে নেবে। আর এটি চুনিয়াওরা জানতে পেরেছিল, যার কারণে তারা বাইশানকে ধরার জন্য প্ল্যান করে। আর এরপর আমরা দেখতে পাই যে চুনিয়াও হ্যানকে খুব খারাপ করে সাজিয়ে দেয়, আর তাকে সেই গাছের নিচে প্রার্থনা করতে পাঠিয়ে দেয়, যেটাতে বাইশান যেন তার কথা শুনে তার কাছে আসে আর তারা যেন তাকে ধরতে পারে। আর অন্যদিকে আমরা সেই টাউস্ট মাস্টারকে দেখতে পাই, যে কিনা বাইশানকে আবারও ধরতে এসেছিল। আর তখন আমরা দেখতে পাই বাইশান জাদু করে টাউস্ট মাস্টারকে তার স্মৃতিতে পাঠিয়ে দেয়। আর তখন সেই টাউস্ট মাস্টারটি বাইশানের সেই স্মৃতি দেখতে পায়, যেগুলো সে তার স্বামীর সাথে কাটিয়েছিল। আর অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই, তাদের পরিকল্পনাটি কাজে লেগে গিয়েছিল, তাদের কাছে বাইশান চলে এসেছিল। আর তখন বাইশান এসে হ্যানকে বলছিল যে তুমি ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। আর তখন সেখানে চুনিয়াও চলে আসে, আর সে এসে হ্যানের চেহারা ঠিক করে দেয়। আর এটি দেখে বাইশান বলে যে আবারও তোমরা। আর তখন চুনিয়াওকে দেখে বাইশান বলে যে মাই লর্ড, আমাদের নিয়মিত বলা হয়েছে যে দানবরা যেন মানুষের সাথে না মিশে, আর তারা মানুষদের সাথে দর কষাকষি করতে পারবে না, কিন্তু আপনি তো একটি মানুষের সাথে দর কষাকষি করেছেন এবং তাদের সাথে মিশেছেন, এটা কি নিয়মের বাইরে না? আমার স্বামী একটি নিয়ম ভঙ্গ করার কারণে আপনি তাকে মেরে ফেলেছিলেন, কিন্তু এখন আপনি নিয়ম ভঙ্গ করছেন। আর তখন চুনিয়াও বাইশানকে বলে যে বাইশান, পুনরুত্থানের জাদু হলো স্বর্গের বিরুদ্ধে একজনের জীবন পরিবর্তন করা, যেটা স্বর্গের নিয়মের বিরুদ্ধে, আমাদের সাথে তুমি ফিরে চলো। আর তখন বাইশান বলে যে আমি যতক্ষণ বেঁচে আছি আমি আমার স্বামীকে বাঁচাবই। এই কথা বলে সে আবারও চুনিয়ার উপরে আক্রমণ করে দেয়। আর তারা যখন লড়াই করছিল তখনই হ্যানের মনে পড়ে যে সে তো এখন পালাতে পারবে। আর এরপরে সে তার হাতের লক একটি পাথরের সাথে ঘষে ভাঙার চেষ্টা করে, আর যেটাতে তার সে জন্ম চিহ্ন অর্থাৎ ভাগ্যের চিহ্নের উপরে আঘাত লাগে, যেটাতে চুনিয়াও আহত হয়, যেটার কারণে সে বাইশানের সাথে আর লড়াই করতে পারে না। আর বাইশান সেখান থেকে আবারও তাকে আহত করে পালিয়ে যায়। আর অন্যদিকে হ্যানের লকটাও ভেঙে গিয়েছিল, আর তখন সে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই সে দেখে যে চুনিয়াও অনেক আহত হয়ে পড়েছে, যেটার কারণে সে তার কাছে আবারও ফিরে আসে। আর এরপরে চুনিয়াও হ্যানের হাতটি টেনে নেয় আর তার আঘাতটি ভালো করে দেয়। আর এরপরে হ্যান আর চুনিয়াও একসাথে কথা বলে, আর তখন হ্যান চুনিয়ার কাছ থেকে বাইশানের বিষয় জানতে চায়, যেটাতে চুনিয়াও হ্যানকে সকল কথা খুলে বলে। আর তখন হ্যান বলে যে তাহলে বাইশান তার নিজের ভাগ্যর বই চুরি করেছে এবং তার স্বামীকে আবারও জীবিত করার জন্য এখানে এসেছে। আর তখন হ্যান চুনিয়াওকে বলে যে তাহলে কি বাইশানকে রক্ষা করার জন্যই বাইশানের স্বামীর মৃত্যু হয়েছে? তখন চুনিয়াও বলে যে এটা তাদের নিয়তি ছিল, এখানে আমার কিছুই করার ছিল না। আর এরপর তারা কথা বলতে বলতে হ্যান অনেক ইমোশনাল হয়ে পড়ে, আর সে চুনিয়ার কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিতে থাকে। আর তখন চুনিয়াও আবারও তার হাতে সেই হার্টের লকটি পরিয়ে দেয়, আর যেটা দেখে হ্যান অনেক রেগে যায়। এখানে হ্যান এত কষ্ট করে লকটি ভাঙলো, তার কোনো লাভই হলো না। এরপর আমরা দেখতে পাই চুনিয়াও তো হ্যানকে পুরো চাকরানির মতো কাজ করিয়ে নিচ্ছিল, সে তাকে দিয়ে সেই লকেটের মাধ্যমে সকল কাজ করিয়ে নিচ্ছিল, যেটাতে হ্যান তো অনেক কষ্ট পাচ্ছিল। আর এরপরে আমরা রাতের বেলা দেখতে পাই সেখানে চুনিয়ার সৈন্য এসে তাকে বলছিল যে শয়তান জগতে নিষিদ্ধ মন্ত্র বাইশান কোথা থেকে জানলো। তখন চুনিয়া বলে যে তুমি ঠিক বলেছো, আমি যখন তার সাথে লড়াই করছিলাম তখন আমি তার কাছে অশুভ শক্তির অনুভব করেছিলাম। তো এরপর আমরা দেখতে পাই তারা যখন কথা বলছিল তখন সেখানে হ্যান লুকিয়ে লুকিয়ে চলে আসে, আর সে লুকে লুকে তাদের কথা শুনতে থাকে। আর তখন চুনিয়াও আর তার সৈন্য বাইশান আর তার স্বামীকে নিয়ে কথা বলছিল, আর যে সকল কথা হ্যান শুনে ফেলে। আর এরপর আমরা সেই টাউস্ট মাস্টারকে দেখতে পাই, সে বাইশানের সাথে দেখা করতে এসেছিল। সে বাইশানকে বোঝাচ্ছিল যে সে তার স্বামীকে পুনরুত্থান করতে পারবে না, সে যেন সেখান থেকে ফিরে আসে। আর তখন বাইশান বলে যে আমি যদিও নাও পারি তাও একবার চেষ্টা তো করে দেখতে পারি। তো এরপরে আমরা চুনিয়াওকে দেখতে পাই, তাকে একজন এসে চিঠি দিয়ে যায়। আসলে এই লেটারটি হ্যানই লিখেছিল, আর সে এই চিঠিতে লিখেছিল যে তুমি শত স্পিড পুলের প্রভু, তুমি বাইশানকে ধরার জন্য সে তার প্রেমিককে হারিয়েছে, আর তার স্বামীকে পুনরায় জীবিত করার সিদ্ধান্তটাও ঠিক।
আর তুমি যতক্ষণ এখানে 2 বা 3 দিন আটকে আছো ততক্ষণ আমি তৃতীয় উপায়টি খুঁজে পেতে চাই। অর্থাৎ হ্যান চুনিয়াওয়ের কাছ থেকে মুক্তির কথা বলছিল। আসলে ওই রাতে চুনিয়াও বলেছিল যে সে নাকি বাইসানের 1000 বছরের চাষাবাদ ধ্বংস করে দিয়েছে, আর এই কথাটি হ্যানের অনেক খারাপ লাগে, যার কারণে সে এমনটা রেখেছিল। আর এরপর আমরা হ্যানকে একটি নদীর ধারে হাঁটতে দেখতে পাই। সে সেই রাতের কথাগুলোই ভাবছিল। তো তখনই সেখানে সেই টাওয়েস মাস্টারটি চলে আসে আর তার সাথে হ্যানের দেখা হয়ে যায়। আর তখন হ্যান তাকে বলে যে তুমি তো রাক্ষসকে ধরার কথা ধরেছো। আর তখন সেই টাওয়েস মাস্টারটি বলে যে আমি বাইসানকে ধরেছি। আর তখন হ্যান বলে যে তাহলে কি তুমি তাকে মেরে ফেললে নাকি? আর তখন সে বলে যে না, আমি তাকে মারিনি, কারণ সে আমাকে বলেছে যে সে আর কারো ক্ষতি করবে না, আর আমি পাহাড়ে যেতে চাই তার নিরাময়ের জন্য মাস্টারের কাছে ঔষধ চাইতে। আসলে বাইসান টাওয়েস মাস্টারকে মিথ্যা কথা বলেছিল যে সে আর কোনো মেয়ের ক্ষতি করবে না, আর সে তার স্বামীকে জীবিত করবে না, আর যেটা এরা সত্য মনে করেছিল। যার কারণে টাওয়েস মাস্টার তার গুরুর কাছে চলে আসে। আর তখন টাওয়েস মাস্টারের গুরু তাকে বলে যে আমি তো একজন গুরু, আমি ডাক্তার নই, আমি কাউকে বাঁচাতে পারবো না। আর এরপরে তার গুরু তাদেরকে কথা বলে সেখান থেকে চলে যায়। আর তাদের গুরু চলে যাওয়ার আগে তাদেরকে একটি মন্দ শুদ্ধ অমৃত দিয়ে যায়, যেটা আসলে বাইসানকে ঠিক করতে পারবে। আসলে বাইসান তার স্বামীকে জীবিত করতে হলে তার সেই অমৃতটি লাগবে, যার কারণে সে সেই টাওয়েস মাস্টারটিকে ইউজ করছিল। তো এবার আমরা হ্যান আর টাওয়েস মাস্টারকে দেখতে পাই, তারা দুজন বাইসানের কাছে যাচ্ছিল। আর তখনই হ্যান বুঝতে পারে যে চুনিয়ানো এখানে আসছে, যেটার কারণে টাওয়েস মাস্টার সেখান থেকে চলে যায়। আর তখন সেখানে চুনিয়াও চলে আসে। আর তখন হ্যান চুনিয়াওকে দেখে বলে যে একদিন তোমাকে না দেখে আমি তোমাকে অনেক মিস করেছি। আর তখন চুনিয়াও সেখান থেকে চলে যেতে চাইলে হ্যান তাকে যেতে দেয় না। আর তখন হ্যান চুনিয়াওকে বলে যে তুমি যদি এখনো বাইসানকে মারার চিন্তা করো তাহলে আমি কিন্তু আমার এই চিহ্ন কেটে ফেলবো। আর হ্যান জানতো যে তার চিহ্নে আঘাত করলে চুনিয়াও নিজেও আহত হবে। অন্যদিকে সেই টাওয়েস মাস্টার বাইসানের কাছে চলে এসেছিল। আর এরপর সে তাকে সেই অমৃতটি দেয়। আর সে বাইসানকে বলে যে সে এতদিন ধরে যে মানুষের জীবনকালগুলো নিয়েছিল সেগুলোও যেন সে ফেরত দেয়। আর তখন বাইসান তার হাত থেকে বাটিটি ফেলে দেয় এবং অমৃতটি নিয়ে নেয়। আর এরপরে সে তার স্বামীকে পুনরায় জীবিত করার কৌশল চালু করে দেয়। আমরা হ্যান আর চুনিয়াওকে দেখতে পাই। হ্যান চুনিয়াওকে যেতে বাধা দিচ্ছিল। যখন চুনিয়াও শুনে না তখন হ্যান তার হাতে সেই চিহ্নটি কেটে ফেলে, যেটার জন্য চুনিয়াওয়ের বুকে ব্যথা শুরু হয়ে যায়। তখন চুনিয়া বলে যে আমি বাইসানের স্বামীকে মারিনি, সে নিজে বাইসানকে বাঁচাতে গিয়ে মরে গিয়েছে, আর তুমি মনে করতেছো যে তুমি মানুষদের রক্ষা করছো, কিন্তু তুমি আরো তাদেরকে ক্ষতিতে ফেলছো। তখন হ্যান বলে যে বাইসান সেই টাওয়েস মাস্টার থেকে প্রমিস করেছে যে সে আর তার স্বামীকে পুনরায় জীবিত করবে না। আর এই কথা শোনার সাথে সাথে চুনিয়া হ্যানকে বলে যে তোমরা তার সাথে কি চুক্তি করেছো। তখন হ্যান বলে যে টাওয়েস মাস্টার তাকে মন্দ শুদ্ধ অমৃত খাওয়াবে। আর তখন চুনিয়া তাদেরকে বলে তোমরা তো মূর্খ, তোমরা বুঝতে পারোনি যে বাই এই অমৃতটি তার স্বামীকে বাঁচানোর জন্য নিয়েছে। আর এই কথা বলে চুনিয়াও হ্যানকে নিয়ে সেখান থেকে চলে আসে। আর অন্যদিকে আমরা বাইসানকে দেখতে পাই, সে সেই অমৃতটি খেয়ে অনেক শক্তিশালী হয়ে পড়ে। আর তাকে সেই টাওয়েস মাস্টার থেকে থামাতেও যাচ্ছিল, কিন্তু সে তাকেও ধরে ফেলে। আর তখন বাইসান সেই টাওয়েস মাস্টার থেকে বলে যে আমি অনেকদিন ধরেই খেয়াল করছি, তুমি কি আমাকে ভালোবেসে ফেলছো নাকি? আর তা না হলে তুমি একটি ডেমনকে বাঁচানোর জন্য নিজের গুরুকে ধোকা দিবে কিভাবে? তখন সেই টাওয়েস মাস্টারটি বলে যে আমি কখনোই ভেবেছিলাম না যে তুমি আমার সাথে এমন করবে, আর তা বাদেও তোমার স্বামী তো মারাই গিয়েছে, সে কোনোদিনই জীবিত হবে না। এই কথা বলে সে বাইসানকে দূরে সরে দেয়। আর তখন বাইসান সে টাওয়েস মাস্টারটিকে বলে যে আমি তোমাকে মেরে সুয়ের কাছে পাঠিয়ে দিব, অর্থাৎ তার স্বামীর কথা বলছিল আর কি, যাতে করে সে তোমার রক্ত দিয়ে জীবিত হতে পারে। এই কথা বলে সে যখনই টাওয়েস মাস্টারটিকে মারতে যাবে তখনই চুনিয়াও চলে আসে আর সে তাকে বাধা দিয়ে দেয়। আর তখন চুনিয়াও বাইসানকে বলে যে তোমার স্বামীকে আমি মারিনি, সে তোমাকে বাঁচাতে গিয়ে মরে গিয়েছে, আর সে কোনোদিনই চায় না যে তুমি তাকে আবার জীবিত করো। আর তখন বাইসান এগুলো শুনে অনেক রেগে যায়। আর সে তাকে বলে যে তুমি আজে বাজে কথা বলছো, তুমি আমার স্বামীকে মেরেছো, আর তুমি চাও যে তুমি আমাকে কথার জালে ফাঁসিয়ে আমি যেন হার মেনে নিই। এমনটা কোনোদিনই সম্ভব না। আর তখন চুনিয়া বলে যে যে অমৃতটি তুমি খেয়েছো এটার উপরে তুমি কন্ট্রোল করতে পারছো না, যার কারণে তোমার এখন ক্ষতি হতে পারে। এখনো দেরি হয়নি, তুমি আমার সাথে আবারও ফিরে চলো। আর তখন বাইসান বলে যে আমি এত তাড়াতাড়ি মরবো না, চিন্তা করো না। এই কথা বলে সে সকলকে ম্যাজিক করে কল্পনার দুনিয়াতে পাঠিয়ে দেয়, যেখানে চুনিয়া স্বর্গের নদী রিভার অফ ফরগেটফুলনেস নদী সেখানে পৌঁছে যায়, যেখানে সে আগে থাকতো আর কি। আর সেখানে চুনিয়াও একটি লোটাস থেকে একটি শব্দ শুনতে পায়। তখন সে সেই লোটাসটি হাতে তুলে নেয়। আর তখন সেখান থেকে কে যেন বলছিল যে বাইসান তার স্বামীকে জীবিত করতে চায়, তুমি তাকে বাধা দিচ্ছ কেন? আর তখন চুনিয়া ভাবে যে এই লোটাসও আমার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেছে। আর এর কিছুক্ষণ পরে সে বুঝতে পারে যে সে এখন কল্পনার জগতে আছে। অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই, সে তার মা বাবার কাছে চলে এসেছিল। সে দেখে যে তার মা বাবা তার নামকরণ খুব সুন্দর করে করছে, আর এটা দেখে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। আর সে যখন তার মায়ের সাথে কথা বলতে যাবে তখন সেখানে চুনিয়াও চলে আসে। আর সে তাকে বলে যে তুমি এটা কি করছো, এটা বাইসানের বানানো কল্পনার জগৎ, আমাদের এখান থেকে বের হতে হবে। আর তখন হ্যান বলে যে তুমি মিথ্যা কথা বলছো, দেখো আমার মা আমাকে কত ভালোবাসে, আমি এখান থেকে যাব না।
তখন চুনিয়াও হ্যানকে বলে যে তোমার মা মরে গিয়েছে, তোমার এখানে থাকা উচিত ছিল না, আমি তোমাকে যেভাবে হোক এখান থেকে বের করব। তখন হ্যান বলে যে আমি এখান থেকে যাব না, আমি আমার মায়ের সাথে থাকবো। তো তখন চুনিয়াও তাকে অনেক বোঝায়, আর শেষমেশ সে তাকে বোঝাতে পারে। আর এরপর সে হ্যানের কল্পনা ভেঙে সেই টাস্ক মাস্টারের কল্পনায় ঢুকে পড়ে। আমরা সেই টাস্ক মাস্টারটিকে দেখতে পাই, সে তার গুরুর সামনে বসে মেডিটেশন করছিল। আর তখনই সেই টাস্ক মাস্টারটি তার পাশের একটি লোককে বাইসেনের রূপে দেখতে পাচ্ছিল। আর এটি দেখে সে বলে যে আমি কি এটা স্বপ্ন দেখছি না সত্যি তুমি এখানে মেডিটেশন করছো। আর তখনই টাস্ক মাস্টারের গুরু তাকে বলে যে আমি তোমাকে বলছি তোমার সামনে একজন ডেমন আছে, তাকে মেরে ফেলো। এই কথা শুনে বাইসান সেই মাস্টারটিকে বলে যে ওল্ড মাস্টার, তুমি সবাইকে ভুল শেখাচ্ছ, এই দুনিয়াতে সকল ডেমন খারাপ হয় না। তখন গুরু সেই টাস্ক মাস্টারটিকে বলে যে তুমি কি আমার জন্য একে মারতে পারবে না, তাড়াতাড়ি একে মেরে ফেলো। এই সকল কিছু দেখে টাস্ক মাস্টার তার কন্ট্রোল হারাতে থাকে। আর তখন সেখানে চুনিয়াও চলে আসে হ্যানকে নিয়ে। আর তখন চুনিয়াও হ্যানকে বলে যে এখানে সবাই কল্পনাতে আছে, আমাদের শুধুমাত্র সেই টাস্ক মাস্টারটি বের করতে পারবে। আর আমরা যদি এই ভ্রামটি ভাঙার জন্য ভুল সিদ্ধান্ত গ্রহণ করি তাহলে আমরা সারা জীবনের জন্য এখানেই ফেসে যেতে পারি। আর যার কারণে তার মাইন্ডটি আমাদের ঠিক করতে হবে। আর তখন চুনিয়াও টাস্ক মাস্টারটিকে বলে যে তুমি ভাবো যে তুমি কি করছো, আর এটাও ভাবো যে তুমি এই ভ্রাম থেকে বের হবে কিভাবে, কারণ তুমি এটা করতে পারো। আর তখনই টাস্ক মাস্টারের জ্ঞান ফিরে আসে, আর সে বলে যে আমি বাইসানকে অবশ্যই ধরবো, তার আগে আমি এটা জানতে চাই যে সে আমার সাথে এমন করলো কেন। আর তখন টাস্ক মাস্টার তার পাওয়ার দিয়ে কল্পনা জগৎ ভেঙে সবাইকে নিয়ে বাইরে চলে আসে। আর তখন তারা বাইরে আসার সাথে সাথে দেখতে পায় যে বাইসান সেই পাওয়ার দিয়ে ডেমনের গেট ওপেন করে ফেলে। আর তখন চুনিয়া বলে যে আমাদের আসতে অনেক দেরি হয়ে গেল। আর গেট ওপেন করার সাথে সাথেই তার স্বামী বের হয়ে আসে। আর তখন বাইসান তার স্বামীর কাছে যায়, কিন্তু আসলে সেটা তার স্বামী ছিলই না, ওটা অন্য একটা ডেমন ছিল। আর সেই ডেমনটি তখন বাইসানকে তার গলা টিপে ধরে আর তার কাছ থেকে সকল পাওয়ার শুষে নিতে থাকে। আর তাকে বলে যে তোমার সৌন্দর্য আসলে আমাকে পাগল করে দিয়েছে। আর এটি দেখে চুনিয়াও তো অনেক রেগে যায়। আর তখন চুনিয়াও বাইসানকে বাঁচায়। আর তখন বাইসান নিচে পড়ে যায়। আর তখন তার কাছে সেই টাস্ক মাস্টারটি যায়। আর তখন বাইসান তাকে বলে যে আমি তোমাকে ধোকা দিয়েছি, যার কারণে আমার সাথে এমনটা হলো। তখন সেই টাস্ক মাস্টারটি বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো। তখন বাইসান বলে যে আমাকে এখন কেউ বাঁচাতে পারবে না। আর তখন হ্যান চুনিয়াকে বলে যে বাইসান কি এখন সত্যি মরে যাবে। আর তখন চুনিয়া বলে যে এখনই এই ডেমনটি বাইসানের সকল শক্তি শুষে নিয়েছে, তুমি তো রাক্ষস ফুলের প্রভু, তুমি তাহলে তাকে কেন বাঁচাতে পারবে না। এই কথা শোনার পরে বাইসান বলে যে মাই লর্ড, আমি অনেক মূর্খ ছিলাম, যার কারণে আমি আপনার কথা শুনিনি, কিন্তু আমি এখন থেকে আর আপনার সেবা করতে পারবো না। আমি আশা করি যে আপনি আপনার খেয়াল একাই রাখতে পারবেন। আর তখন বাইসান মরার আগে চুনিয়াও তাকে সেই দৃশ্যটি দেখায় যে তার স্বামী কিভাবে মারা গিয়েছিল। আর আমরা দেখতে পাই যে বাইসানের স্বামী তাকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছিল। আর তখন চুনিয়াও তার স্বামীকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু তার স্বামী নিজে থেকে বাঁচতে চায়নি। আর সে চুনিয়াকে এটাও প্রমিস করে নিয়েছিল সে যেন বাইসানকে এটা না বলে যে তার জন্য তার স্বামী মারা গিয়েছে, আর তা না হলে সে ভালোভাবে বাঁচতে পারবে না, যার কারণে চুনিয়াও তাকে বলেছিল না। আর এই ঘটনার পরে বাইসান সেখান থেকে উধাও হয়ে যায়। এরপরে সিনেমা দেখতে পাই যে চুনিয়াও আর হ্যানসেন নর্থ কিংডম পার করছিল। আর তখন হ্যানসেন বলে যে আমি যদি আমার মাথাতে এই টুপিটি পরি তাহলে কেউ আমাকে চিনতে পারে না, আর এটা যদি আমি আগে জানতাম তাহলে তো আগে থেকেই আমি এটা পরে থাকতাম। তারা কথা বলতে বলতে যখন চুনিয়াও সেখান থেকে চলে যায় তখনই হঠাৎ করে কিছু সৈন্য হ্যানসেনকে কিডন্যাপ করে নেয়। আর তখন সেই সৈন্যরা হ্যানসেনকে নিয়ে একটি জঙ্গলে চলে আসে। আর তাকে বলে যে রাজকুমারী, আপনার বাবা বলেছে যে আপনাকে মৃত অথবা জীবিত নিয়ে যেতে, যার কারণে আপনি আমাদের সাথে চলুন। আর তারা যখন হ্যানকে নিয়ে যাচ্ছিল তখনই সেখানে চুনিয়াও চলে আসে। আর তখন তারা চুনিয়াওকে দেখে মারতে যাচ্ছিল, তখন চুনিয়াও তার জাদু দিয়ে তাদেরকে মারে। আর তখন তারা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আর তখন চুনিয়াও হ্যানকে বাঁচিয়ে নেয়। আর তখনই হ্যান পড়ে যেতে লাগছিল, তখনই চুনিয়াও তাকে ধরে ফেলে। আর তখন দুইজন একে অন্যের কাছে চলে আসে। আর তখন চুনিয়াও হ্যানকে বলে যে আমি কি এতই সুন্দর দেখতে যে তুমি আমাকে দেখেই যাচ্ছ। আর তখন হ্যান তো প্রথমে হ্যাঁ বলে ফেলে, কিন্তু পরে সে বুঝতে পারে যে সে কি বললো। আর তখন চুনিয়াও হ্যানকে খাবার দেয় আর তাকে বলে যে আমরা স্পিড পুলে আবার ফিরে যাব, তো যার কারণে আমি তোমার জন্য খাবার নিতে গিয়েছিলাম। আর তখন এটাতে হ্যান তো অনেক খুশি হয়। আর তখন হ্যান চুনিয়াওকেও একটি খেতে বলে। তখন চুনিয়া বলে যে ডেমনরা খাবার খায় না, এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এই পরবর্তী সিনেমা দেখতে পাই হ্যান আর চুনিয়াও স্পিড পুলে চলে এসেছিল। আর তখন হ্যান চুনিয়াওকে বলে যে তোমার কাজ তো এখন শেষ হয়ে গেছে, যার কারণে তুমি এই লকেট থেকে আমাকে মুক্তি দাও। আর তখন তার লকেট খুলে দিয়ে চুনিয়াও বলে যে তুমি পৃথিবীতে যেতে যাচ্ছ যাও, কিন্তু তুমি তোমার রাজ্যে যেও না, সেখানে তোমার অনেক বিপদ। এই কথা শুনে হ্যানের ভালো লাগে না, সে মনে করে যে তার কাজ হয়ে গেছে, যার কারণে সে এখন তাকে তাড়িয়ে দিচ্ছে। আর তখন হ্যানের সেখান থেকে চলে যাওয়ার পরে চুনিয়াও ভাবে যে রিভার অফ ফরগেটফুলনেস এ সত্যি কি আমি কাউকে ভালোবাসতাম? ওই দিন কল্পনার জগতে আমার এমনটা অনুভূতি হয়েছিল, আসলে কে ছিল সেটা? আসলে চুনিয়াওয়ের এটা মনে ছিল যে কেউ তাকে ভালোবাসতো, কিন্তু তার এটা মনে ছিল না যে কে তাকে ভালোবাসতো বা সে কাকে ভালোবাসতো, কিন্তু তার এই পর্যন্ত মনে ছিল যে সে কাউকে ভালোবাসতো আগে। অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই সে শত স্পিড পুলে ঘুরছিল, সে এখান থেকে যেতেও চাচ্ছিল না, কারণ কোথাও না কোথাও সে চুনিয়াওকে ভালোবেসে ফেলেছে।
আর তখন হঠাৎ করে হ্যানের সেই চিহ্ন থেকে তার ভাগ্যের বইটি বের হয়ে আসে। আর তখন সে সেটা ধরতে লাগে, আর সেটা ধরতে ধরতে হঠাৎ করে সে চুনিয়ার সামনে চলে আসে। চুনিয়াও হ্যানকে বলছিল যে তুমি কি চলে যাওয়ার আগে আমাকে জড়িয়ে ধরতে চাচ্ছিলে? তখন হ্যান বলে যে এমনটা না, আমি তো আমার ভাগ্যের বইয়ের পিছু করছিলাম, কিন্তু হঠাৎ করে সেটা গায়েব হয়ে যায়। এ কথা শুনে চুনিয়াও হ্যানের হাত থেকে তার ভাগ্যের বইটি বের করে। আর সেই ভাগ্যের বইয়ে লেখা ছিল যে স্বর্গে একটি নদী ছিল যার নাম ফরগেটফুলনেস নদী। ওই রিভারে দেখাশোনা হাজারো বছর ধরে চুনসুই ডেমন করতো। এই কথা পড়ার সাথে সাথে চুনিয়াও হ্যানকে বলে যে তোমার ভাগ্যের বইয়ে আমার কথা কেন লেখা, আর তোমার স্বর্গের নদীর সাথে কি সম্পর্ক? আর তখন হ্যান বলে যে কিসের নদী, আমি সেই নদীর বিষয়ে জানি না, আমি তো নর্থ কিংডমের রাজকুমারী, তুমি কি বলছো আমি জানি না, আমি এখন এখান থেকে চলে যাব। আর তখন চুনিয়া বলে যে তুমি এখন চাইলেও এখান থেকে যেতে পারবে না। আর পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে চুনিয়ার সৈন্য হ্যানকে নিয়ে একটি মেনশনে চলে আসে। আর তখন সেই মেনশন দেখে হ্যান বলে যে বাহ কত সুন্দর এই জায়গাটি। আর যখন সে সেই মেনশনের ভিতরে ঢুকে তখন সে এটা দেখে বলে যে এই জায়গাটি তো ফুল খালি, এখানে কি আমাকে রাখবে? আর তখন চুনিয়ার সৈন্য হ্যানকে বলে যে আমার লর্ড বলেছে যে রাজকুমারের জন্য এটা অনেক ভালো, কারণ সে যে জায়গাতে থাকতো তার থেকে তো এটা অনেক ভালো। আসলে হ্যান রাজকুমারী হওয়ার সত্ত্বেও ভালো জায়গাতে থাকতে পারতো না। আর তখন হ্যান অনেক রেগে যায়, আর তখন সে মাটিতে বসে পড়ে আর সে অনেক লাফালাফি করতে শুরু করে দেয়। আর তার শব্দ শুনে চুনিয়াও সেখানে চলে আসে, আর সে এসেই পুরো ঘরটি ডেকোরেট করে দেয়। আর এটি দেখে তো হ্যান অনেক খুশি হয়ে যায়। আর তখন আমরা সেখানে চুনিয়ার সৈন্যর ওয়াইফকেও দেখতে পাই। তখন চুনিয়াও তার ওয়াইফকে বলে যে এখন আমি যেখানে যে জিনিসপত্রগুলো আনলাম তার সকল টাকা তুমি ক্যালকুলেট করো, আর তার সাথে তার ড্রেস ও তার খাওয়ার খরচাও। আর সে দুনিয়াতে আমার একটি ব্রেসলেটও ভেঙেছিল, সেটার টাকাও তুমি জড়িয়ে দিও। আর তখন চুনিয়ার সৈন্য ওয়াইফ সকল কিছু ক্যালকুলেট করে, আর সকল কিছু ক্যালকুলেট করে অনেক টাকা আসে। আর তখন সে বলে যে মাই লর্ড, এটা তো অনেকগুলো টাকা, এতগুলো টাকা একটি মানুষ কিভাবে দিবে? সেই টাকা দেওয়ার আগেই তো মরে যাবে। আর তখন চুনিয়াও বলে যে ভাগ্যের বই একসাথে একত্র করার কাজ বাদেও তাকে আমার মেডও বানালাম, কারণ আমার তো মেডও নেই। আর তখন এই সকল কিছু দেখে হ্যান অনেক রেগে যায়। আর তখন সে চুনিয়াকে বলে যে তোমার কাছে কি মন নেই নাকি, তুমি আমার সাথে এমন ব্যবহার কিভাবে করতে পারো? এই কথা বলে সে যখন তার হাত সামনে এগিয়ে দেয় তখন চুনিয়াও তার হাতে আবারও সেই লকেটটি পরিয়ে দেয়। আর তাকে বলে যে আমি জানি যে তুমি আবারও পালানোর চেষ্টা করবে, আর এবার এই লকেটের শক্তি আমি আরো বাড়িয়ে দিয়েছি, তাই পালানোর চিন্তা একবারও করবে না। এই কথা বলে চুনিয়াও সেখান থেকে চলে যায়। আর তখন হ্যান তো অনেক রেগেছিল। এর পরবর্তী সিনে আমরা চুনিয়াওকে দেখতে পাই, সে বসেছিল আর সেই বসে থেকে সেই কথাগুলো ভাবছিল, আমি যদি স্বর্গের নদীর দেখাশোনা করতাম তাহলে আমি স্পিরিট পুলে কিভাবে আসলাম, আর হ্যানের ভাগ্য কি আমার সাথে জড়িত নাকি? কিন্তু যদি কুন্ডন মিলর থাকতো তাহলে আমি আমার পাশটি দেখতে পারতাম, কিন্তু ওটাও তো ভেঙে গিয়েছে, প্রথমে ওটা ঠিক করতে হবে। এই কথা ভাবতে ভাবতে তখন তার বাইশানের কথা মনে পড়ে যে কিভাবে সে কোনো কিছু না বলতেই বাইশান তাকে সকল কাজ করে দিত। অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই, সে তার বিছানায় শুয়েছিল আর সে অনেক খুশি ছিল, কিন্তু হঠাৎ করে সে তার বিড়ালের কথা মনে করে, যেটাতে সে অনেক মন খারাপ করে। যখন হ্যান বাইরে আসে তখন সে চুনশিয়াকেও দেখতে পায়, চুনশিয়াও সেখান থেকে দাঁড়িয়েছিল। তখন হ্যান এসে চুনশিয়াকে বলে যে এই গাছটি রাতের বেলা কত সুন্দর দেখতে। আর তখন চুনিয়াও হ্যানকে বলে যে এটি এমন একটি গাছ যে গাছের সকল স্পিরিট তাদের পুনর্জন্মের জন্য অপেক্ষা করে। আর তখন সেই স্পিরিট গুলোর মধ্যে হ্যান তার কারো বিলারের স্পিরিট কেও দেখতে পায়। আর তখন হ্যান তাকে দেখে বলে যে এটি কি সেই কারো বিলারের স্পিরিট? আর তখন চুনিয়া বলে যে হ্যাঁ, সে কালকে অনেক গভীর ঘুমে ঘুমিয়ে যাবে, কারণ কাল তার পুনর্জন্ম হবে। আর তখনই সেই কালো বিড়ালের স্পিরিটটি হ্যানের হাতে আসে। আর তখন হ্যান তাকে বলে যে তুমি তাহলে আমাকে দেখতে চাচ্ছিলে, তুমি চিন্তা করো না, আমি এখানে অনেক ভালো আছি। ডেমন লর্ড অনেক রাগী কিন্তু মন থেকে অনেক ভালো। আর এরপরে চুনিয়াও আবারও সেই স্পিরিটটিকে সেই গাছের সাথে লাগিয়ে দেয়। আর তখন হ্যানকে মন খারাপ করতে দেখে চুনিয়াও তাকে সান্ত্বনা দেয় আর তাকে বলে যে সেই বিড়ালটি তোমাকে দুঃখের সময় অনেক সাহায্য করেছে, কিন্তু এখন তোমার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। পরবর্তী সকালে আমরা দেখতে পাই হ্যান চুনিয়াওকে তার ড্রেস পরিয়ে দিচ্ছিল, আর সে তার চুলও হাসড়িয়ে দেয় এবং সে তার সাথে অনেক ভালো হওয়ার নাটক করে। আসলে হ্যান চুনিয়াওকে এত সেবা করছিল শুধুমাত্র তার কাছ থেকে জাদু শিখবে বলে। তখন হ্যান চুনিয়াওকে বলে যে তোমার তো সব কাজ হয়ে গিয়েছে, তুমি কি এখন আমাকে জাদু শেখাতে পারো? আর আমরা দেখতে পাই যে সে চুনিয়াওকে মানিয়েও নেয়। আর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই তারা জাদু শিখতে চলে আসে। আর তখন হ্যান চুনিয়াওকে বলে তাড়াতাড়ি আমাকে জাদু শেখাও। তখন চুনিয়া বলে যে এই দুনিয়াতে 3 প্রকারের জাদু রয়েছে। প্রথম জাদু যেটা সময় এবং স্থানকে নিয়ন্ত্রণ করে। আর তখন সে সেই গাছের পাতাগুলোকে প্রজাপতিতে রূপ দেয়। আর তখন সে বলে যে এটা দ্বিতীয় ধরনের নিয়ন্ত্রণ, যেটা সকল মানুষদের আকর্ষণ করে। আর তখন চুনিয়া বলে যে আর তৃতীয় প্রকার জাদু হচ্ছে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে। এই কথা বলে সে গায়েব হয়ে যায়। আর হঠাৎ করে চুনিয়াও তার পিছনে চলে আসে আর তাকে বলে যে তুমি কোন ধরনের জাদু শিখতে চাও।
আর তখন হ্যান অনেক চিন্তা করার পরে সে বলে তুমি আমাকে 3 নাম্বারটা শেখাও। আর তখন চুনিয়া বলে যে এটা তো নিজের উপরে কন্ট্রোল করা জাদু, এটা তো আরো বেশি কঠিন। আর এরপরে আমরা দেখতে পাই যে হ্যান জাদু শেখা শুরু করে দেয়। আর হ্যান যখন জাদুর ভুল প্রয়োগ করছিল এটা দেখে তো চুনিয়া অনেক হাসছিল, আর সে হ্যানের অনেক মজা নেয়। আর তখন হ্যান উপরে থাকতে থাকতে হুট করে নিচে পড়ে যায়, আর সে তখন চুনিয়ার উপরে অনেক রেগে যায়। তখন চুনিয়া বলে যে তুমি রাখছো কেন, তুমি তো 1 সপ্তাহের মধ্যে জাদু শিখে যাবে, আর এটার জন্য তোমাকে রাতে না খেয়ে মেডিটেশন করতে হবে এবং পড়াশোনাও করতে হবে, আর তার সাথে আমার সেবা করাটা ভুলো না, কারণ তোমার সেটা তো ঋণ তো পরিশোধ করতে হবে। এই কথা বলে সে চলে যায়। আর এরপরে হ্যান তাদের সেই শেফের কাছে যায় যে কিনা ডেমন কিং এর জন্য অর্থাৎ চুনিয়ার জন্য রান্না করতো। তখন চুনিয়ায় সেই শেফটি হ্যানকে বলে যে তুমি প্রথমে আমার লর্ডকে খাবার দেওয়ার আগে সেই খাবারটি পরীক্ষা করে নিবে। আর তখন সেই শেফটি তার লর্ডের জন্য খাবার আনতে চলে যায়। আর তখন সেখানে হ্যান টেবিলে বসেছিল, আর তখন সে সেখানে একটি বই পায় যেটাতে লেখা ছিল যে 500 বছর ধরে মেডিটেশন করার পরই কেউ ইনভিজিবল হতে পারে। আর তখন হ্যান মন খারাপ করে বলে যে তাহলে তো আমার এই জন্মে এটা সম্ভব না। আর তখন সে ওই বইয়ে আরেকটি কথাও লেখা দেখতে পায় যে সেখানে লেখা ছিল যে যদি কেউ নিজেকে কভার করতে পারে তাহলে সে ইনভিজিবল হয়ে যাবে। আর তখন সে সেখানে একটি চাদরও দেখতে পায়। আর এরপরে সে চুনিয়াওকে খাবার দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন সে সেই চাদরটি নিজের গায়ে মোড়ে, আর সেই চাদর মোড়ে সেখানে চলে আসে। আর তার ব্যবহার দেখে চুনিয়াও তো অনেক অবাক হয়ে যায়। আর হ্যানের এরকম আজব ব্যবহার দেখে চুনিয়াও তো বুঝতে পারে যে হ্যান নিজেকে ইনভিজিবল মনে করছে, আর যেটা চুনিয়াও তাকে বুঝতে দেয় না। আর চুনিয়াও হ্যানের মজা নেয়। আর লাস্টে যখন হ্যান চলে যাচ্ছিল তখন চুনিয়াও তার কম্বলটি টেনে ফেলে দেয়। আর তখন হ্যান বুঝতে পারে যে তারা তার সাথে মজা নিচ্ছিল, আর তখন সে সেখান থেকে চলে যায়। আর তখন চুনিয়া শূন্য তাকে বলে যে এই মেয়েটির মাথায় তো কিছু নেই, কিন্তু অনেক ইন্টারেস্টিং মেয়ে, কিন্তু সে করতে কি যাচ্ছিল। তখন চুনিয়া বলে যে সে আমার কাছ থেকে জাদু শিখতে যাচ্ছিল, কিন্তু আমি যখনই তাকে শিখাই তখনই সে পারে না। আর তখন চুনিয়ার সৈন্য তাকে অ্যাডভাইস দেয় যে আপনি তাকে ফয়েন ভ্যালিতে পাঠান, ফয়েন ভ্যালিতে সে জাদু শিখতে পারবে। আর তখন চুনিয়া বলে যে তাহলে ঠিক আছে, আপনি তাকে সেখানে নিয়ে গিয়ে রেজিস্টার করিয়ে দিন। আর পরবর্তী দিনে আমরা দেখতে পাই যে চুনিয়ার সৈন্য হ্যানকে সেই ম্যাজিক স্কুলে নিয়ে চলে আসে। আর তখন সেই সৈন্যটি হ্যানকে বলে যে এটা হলো আমাদের রাক্ষসপুলের ফয়েন ভ্যালি, এখানে তুমি জাদু শিখতে পারবে। এই কথা শুনে হ্যান বলে যে তুমি কি আমার সাথে মজা করছো, আমার বয়স তো এত বড়, আমি এত বড় হয়ে এখন স্কুলে যাব কিভাবে। তখন হ্যান বল যে চুনিয়াও আমাকে ম্যাজিক শিখাবে না ঠিক আছে, কিন্তু আমার মজা যেন না করে। আর তখন চুনিয়াও এর সৈন্য তাকে বলে যে আমি তো শুধুমাত্র আমার লর্ডের আদেশ পালন করছি। আর তখন চুনিয়ার সৈন্য তাকে একটি ব্যক্তির সাথে পরিচয় করে দেয়। এই ব্যক্তিটির নাম ছিল লি, আর সে ফয়েন ভ্যালির প্রিন্সিপাল ছিল, তার সাথে সাথে স্বতঃস্ফূর্ত পুলের ডক্টরও ছিল। আর তখন লি হ্যানকে তার স্কুলে ভর্তি করতে রাজি হয়ে যায়। আর তখন সেখানে আমরা জিয়াও শ্যানকে দেখতে পাই, সেও এই স্কুলের একটি স্টুডেন্ট ছিল। আর তখন লি হ্যানকে জিয়াও শ্যানের সাথে পাঠিয়ে দেয়। আর এরপর আমরা দেখতে পাই জিয়াও শ্যান হ্যানকে নিয়ে সিতং এর কাছে চলে আসে। সিতং এখানে যারা ভর্তি হতো তাদের নাম রেজিস্টার করতো আর কি। আর তখন সিতং হ্যাং এর ডেমন বার্ড জিজ্ঞাসা করে, আর যখন হ্যান এটার কোনো উত্তর দিতে পারে না তখন সিতং হ্যানের পাওয়ার চেক করে, কিন্তু তার কাছে তো কোনো পাওয়ারই ছিল না। আর তখন হ্যান বলে যে এমনটা এই জন্যই হচ্ছে কারণ আমি তো কোনো ডেমন না, আমি তো একজন মানুষ। আমরা দেখতে পাই যে চুনসুয়ের সৈন্য লিকে বলছিল যে আমার লর্ড আপনাকে কুনলুন মেরো ঠিক করতে বলেছে। তখন লি বলে যে আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার এটার জন্য একটু সময় লাগবে, তো এখন থেকে আমরা লিকে ইন বলে ডাকবো। আসলে এর পুরো নাম ছিল ও ইন, আমরা তাকে ইন বলেই ডাকবো। তো অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই, আর হ্যান যে মানুষ এটা জেনে সিটং অনেক রেগে যায়। তখন সিটং বলে যে তার মানে তুমি চুনসুই দেবনের একটি পালতু জানোয়ার। এই কথা বলে সে হ্যানের উপরে আক্রমণ করতে যায়, কিন্তু তখনই সেখানে জিয়াও শ্যান সামনে চলে আসে। জিয়াও শ্যান বলে যে গড তাকে এখানে পাঠিয়েছে, তুমি এটা কি করছো। তখন সিতং বলে যে তুমি কি জানো না মানুষ আর ডেমন একে অপরকে মারার জন্যই তো হয়, আর চুনসুই ডেমন কি খারাপ আত্মাদের ধরা বন্ধ করে দিয়েছে নাকি যে এই মানুষের সাথে পড়ে আছে। আর তুমি ওই মেয়ের সাথে মিশে কি তুমি নিজেও গড হওয়ার চেষ্টা করছো নাকি, তোমরা তো শুধুমাত্র একজন দুর্বল মানুষ। আর সিতং যখন এই কথা বলে তখন সেখানে আমরা কং চিকে দেখতে পাই। কং চি সিতংকে বলে যে তুমি অন্য মানুষদের তাচ্ছিল্য করা বন্ধ করো। আর তখন সিতং বলে যে তোমার পিতা তো চুনসুই ডেমনের সৈন্য, আর তুমি এখন এই মেয়েটির চামচা হবে। এই কথা বলে তারা আবার লড়াই করতে শুরু করে। আর তখন হ্যান তাদেরকে থামাতে যায়, কিন্তু তখন সিতং হ্যানকে আহত করে দেয়। আর তখনই সেখানে ইন চলে আসে। তখন ইন এসে তাদেরকে বকাবকি করে। আর তখন ইন কংচিকে বলে যে তুমি সিতঙ্গের মতো হওয়ার চেষ্টা করো না, তুমি যদি তোমার পাওয়ার বাড়াতে চাও তাহলে তুমি বেশি বেশি করে প্র্যাকটিস করো আর মন্দিরে গিয়ে প্রার্থনা করো। ইন সবাইকে সেখানে শান্তভাবে বসিয়ে দিয়ে চলে যায়। আর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে হ্যান জিয়াও এর অনেক ভালো বন্ধু হয়ে যায়। তখন জিয়াও হ্যানকে বলে যে আর কিছুদিন পরে আমাদের হেয়ার পিন অনুষ্ঠান শুরু হবে, তাই আমাদের প্র্যাকটিস আরো বাড়াতে হবে। তখন হ্যান জিয়াওকে জিজ্ঞাসা করে যে এই অনুষ্ঠানে কি হয়। তখন জিয়াও হ্যানকে বলে যে এই দিন ডিমন এবং স্পিরিটদের আত্মার অদল বদল হয়, সেই দিন যারা জিতবে তাদেরকে আসল ডিমন মানা হয়। আর তখন সেখানে সিতং চলে আসে।
আর সে কংচির মজা করতে থাকে, কারণ কংচি জাদুবিদ্যায় অনেক কম পারতো। আর তখন জিয়াও কংচিকে বুঝে যে শীতং আজে বাজে কথা বলছে, তুমি তার কথায় কান দিও না। কিন্তু তবুও কংচি রেগে সেখান থেকে চলে যায়, আর তার পিছু পিছু জিয়াও চলে আসে। আর তখন কংচি জিয়াওকে বলে, তুমি আমার পিছু কেন করছো? তখন জিয়াও তার কথা বদলে বলে যে, তুমি তো দেখছি ডাকলে আরো বেশি সুন্দর লাগো, তুমি কি জানো তুমি এই স্পিরিট পুলে সবচেয়ে বেশি হ্যান্ডসাম ডিমন? এই কথা শুনে কঞ্চিরও একটু ভালোই লাগে। আর তখন জিয়াও কঞ্চিকে বলে যে, তুমি যদি আগামীকাল সেই অনুষ্ঠানে জিতে যাও তাহলে আমি তোমাকে আমার ড্রাগন স্কিল দিব। আর তখন কঞ্চি বলে যে, আর যদি আমি অসফল হয়ে যাই? আর তখন জিয়াও বলে যে, কোনো সমস্যা নেই, তাও আমি তোমার অপেক্ষা করব। আর তখন সেখানে হ্যান জিয়াও এর বই নিয়ে চলে আসে। আর তখন সে জিয়াওকে বই দিয়ে বলে যে, তুমি তোমার বইটি ফেলে চলে এসেছিলে। আর তখন হ্যানের কাছ থেকে বই নিয়ে জিয়াও সেখান থেকে চলে যায়। আর তখন হ্যান কঞ্চিকে জিজ্ঞাসা করে যে, তোমাদের দুজনের মধ্যে কি চলছে? আর তখন কঞ্চি বলে যে, তুমি যেমনটা ভাবছো এমনটা না, আমরা একে অন্যকে পছন্দ করি না তো। আর তখন হ্যান বলে যে, যেভাবে জিয়াও তোমার খেয়াল রাখে আর তোমাকে কেয়ার করে, আর তুমি তাও বলতেছো যে তোমরা একে অন্যকে পছন্দ করো না, কিন্তু পরে তোমরা বুঝতে পারবে যে তোমরা একে অন্যকে পছন্দ করো। আর তখন কংচি বলে যে, এমনটা না, আমি যখন ছোট ছিলাম তখন আমার পিতা আমাকে একটি প্রাচীন পালক এনে দিয়েছিল। আর তখন আমি আমার পিতাকে জিজ্ঞাসা করেছিলাম যে এটা কি। তখন আমার পিতা বলে যে, এটি হলো আমাদের প্রাচীন পালক ঈশ্বর। আর চুনসুই ডেমন অর্থাৎ চুনসুই লর্ড আমাদের বলেছে যে এই পালকটিকে অনেক ভালোভাবে যত্ন নিতে। আর এই প্রাচীন পালক যখন বড় হয়ে যাবে তখন সে আমার খেয়াল রাখবে। আর যখন আমি বড় হয়ে যাই তখন সেই প্রাচীন পালকও আস্তে আস্তে বড় হয়ে যায়। আর সেই সময় আমাদের সেই অনুষ্ঠানটিও হতে চলেছিল, যার কারণে আমি তার সামনে ওয়াইন রাখি আর তাকে বলি যে, তুমি এটা নিয়ে নাও আর অনুষ্ঠানে আমাকে সাহায্য করো, কারণ আমি যদি হেরে যাই তাহলে আমার মা অনেক রেগে যাবে। আর এই কথা বলতে বলতে তখনই সেখানে কঞ্চির মা চলে আসে, যেটাতে তার মা তাকে মারতে থাকে। আর তখনই সেই প্রাচীন পালক থেকে জিয়াও বের হয়ে আসে। আর জিয়াও বের হয়ে দেখে যে কঞ্চিকে তার মা মারছে, যার কারণে সে তার মায়ের উপর আক্রমণ করে, কিন্তু তারা সেখান থেকে সরে যায়, যেটাতে তাদের অনেক দামি টেবিলও ভেঙে যায়। আর তখন কঞ্চি তার বাবাকে জিজ্ঞাসা করে যে এটা কে। আর তখন আমার বাবা বলেছিল যে সে নাকি আমাদের পরিবারের পালক দেবতা, এটাই আমাদের গল্প। আর তখন হ্যান বলে যে, তুমি এত টেনশন করো না, পরবর্তীতে তোমাদের সবকিছু ঠিক হয়ে যাবে। তখনই হ্যানের মনে পড়ে যে তার তো চুনিয়াওকে খাবার দিতে হবে, যেটার কারণে সে সেখান থেকে চলে আসে। অন্যদিকে আমরা চুনিয়াওকে দেখতে পাই, সে গাছে পানি দিচ্ছিল। আর তখনই সেখানে ভাঙচুর করতে করতে ডেস্টিনি গড চলে আসে। এনাকে তোমরা ড্রামার একদম শুরুতে দেখেছো। তখন ডেস্টিনি গড চুনিয়াওকে বলে যে, তুমি কি দেখছো, প্রথমে আমাকে চা তো খাওয়াও, আর তোমার যা নষ্ট করেছি আমি সকল কিছু টাকা দিয়ে দিব। আর তখন চুনিয়াও ডেস্টিনি গডকে বলে যে, আপনি যদি সত্যি আমার অনেক ভালো বন্ধু হন তাহলে আমাকে বলেন যে 100 স্পিরিট পুলের নিচে বন্দীরা সেই খারাপ জিনিসের প্রতি এত আকর্ষিত হচ্ছে কেন? আর আপনি যেহেতু ডেস্টিনি গড, যার কারণে আপনার তো এটা ভালোভাবে জানা উচিত। আর তখন ডেস্টিনি গড বলে যে, এই সকল কথা স্বর্গের বিরুদ্ধে, যার কারণে আমি তোমাকে বলতে পারবো না, আর এগুলো তো তুমি তোমার কুল্লু মেরদ দিয়েও জানতে পারো। আর তখনই সেখানে হ্যান চলে আসে, আর হ্যান চুনিয়াওকে বলে যে তোমার খাবার সময় হয়ে গেছে। আর তখন ডেস্টিনি গড চুনিয়াওকে বলে যে, তুমি কি তোমার নতুন চাকরানির সাথে আমার পরিচয় করিয়ে দিবে না? তখন চুনিয়াও বলে যে, যেহেতু তোমার কাজ শেষ তুমি এখন যেতে পারো। তো অন্যদিকে আমরা দেখতে পাই যে ম্যাজিক স্কুলে সবাই ম্যাজিক প্র্যাকটিস করছিল। আর তখন সেখানে শীতং এই সেই কংচিকে তার সাথে ফাইট করতে বলে। আর যে কথা শুনে কংচি অনেক রেগে যায়, যার কারণে সে শীতঙ্গের ওপর আক্রমণ করে, কিন্তু তার আক্রমণে শীতঙ্গের কিচ্ছুই হয় না। আর তখন শীতং কংচির উপর আক্রমণ করে, আর যেটা কংচি সামলাচ্ছিল। গত প্রতিযোগিতায় তুমি হেরে যাওয়ার কারণে তুমি পালক পাওনি, কিন্তু এবার আমি তোমাকে 2টি পালক দিচ্ছি। এই কথা বলে সে কঞ্চির পিছনে 2টি পালক দিয়ে দেয়, আর যেটার কারণে সেখানে থাকা সকল ডেমন হাসতে থাকে। আর যেটার কারণে হ্যান শীতঙ্গের কাছে যায়, আর সে গিয়ে শীতংকে ধাক্কা মারে। আর তখন শীতং বলে যে, তোমার সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? আমি তোমাকে আমার একটি নখ দিয়ে মেরে ফেলতে পারবো। আর তখন হ্যান চুনের নাম নিয়ে তাকে ভয় দেখাতে থাকে। সে বলে যে, তুমি আমাকে হাতও দিতে পারবে না। আর তখন শীতং বলে যে, তাই তোমরা যদি এতই পারো তাহলে তোমরা দুজন মিলে আমাকে এই অনুষ্ঠানে হারিয়ে দেখাও। আর তখন হ্যান চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু সে তো কিছুই জানতো না। তো তখন আমরা দেখতে পাই যে হ্যান চুনিয়াওয়ের পা ধরে তাকে বলে যে, আমার প্রভু তুমি আমাকে ম্যাজিক করা শিখিয়ে দাও। আর প্রথমে তো চুনিয়াও তাকে সাহায্য করতে চাচ্ছিল না। আর চুনিয়াও হ্যানকে বলে যে, তুমি তো জানোই যে এখানে শুধুমাত্র স্পিরিট আর ডেমনরাই অংশগ্রহণ করতে পারে। তখন হ্যান বলে যে, তুমি তো বলেছিলে যে আমার ভিতরে নাকি অনেক ক্ষমতা, আমি সকল কিছু শিখতে পারবো। আর শেষমেশ চুনিয়াও রাজি হয়ে যায়, যেটাতে হ্যান অনেক খুশি হয়। আর তখন চুনিয়াও বলে যে, এত খুশি হওয়ার দরকার নেই, তুমি যদি প্রতিযোগিতায় আঘাত পাও তাহলে আমি কিন্তু তোমাকে বাঁচাতে আসবো না, আর তোমার এটা শিখতে অনেক পরিশ্রম করতে হবে। আর তখন হ্যান বলে যে, আমি তোমাকে নিরাশ করবো না। এরপরে চুনিয়াও হ্যানকে জাদু শেখায়, আর তাকে অনেকগুলো বই পড়তে দেয়। আর অনেক বই পড়ার পরে হ্যান অনেক ক্লান্ত হয়ে যায়, যেটার কারণে সে টেবিলে শুয়ে পড়ে। আর তখন চুনিয়াও তার মাথা টেবিলে রেখে তাকে দেখতে থাকে। আর কিছুক্ষণ পরে সে হ্যানকে বিছানায় শুয়ে দেয়।
আর তখন চুনিয়াও একটি স্প্রে তৈরি করে হ্যানের মাথার উপরে রাখে আর তাকে বলে যে এটা আমার পক্ষ থেকে তোমার একটি গিফট। অন্যদিকে আমরা কংচিকে দেখতে পাই সে ম্যাজিক প্র্যাকটিস করছিল, কিন্তু সে ভালোভাবে করতে পারছিল না। আর এগুলো জিয়াও দূর থেকে দেখছিল আর তাকে মন খারাপ করতে দেখে জিয়াও তাকে খাবার খেতে দেয়, কিন্তু কংচি অনেক রেগেছিল। সে রেগে সেখান থেকে চলে আসে আর তখন কংচি রেগে একটি জঙ্গলে চলে আসে আর সে গাছে ঘুষি মেরে বলে যে জিয়াও কেন বোঝে না আমি তাকে আমার প্রভু মানতে পারবো না, আর সে কেন আমাকে বাচ্চার মতো খেয়াল রাখে। আর তখনই কংচি কিছু একটা শুনতে পায়, যেটার কারণে সে সামনে এগিয়ে যায়। তখন কঞ্চি আগে গিয়ে দেখে যে শীতং সবার কাছ থেকে লুকিয়ে অন্য একটা ডিফারেন্ট ম্যাজিক করছিল, আর যেটা দেখে কঞ্চি সেখান থেকে পালাতে থাকে, কিন্তু হঠাৎ করে শীতং তার সামনে চলে আসে আর তাকে ধরে ফেলে। আর সে তার গলা টিপে তাকে বলে যে তুমি কি দেখেছো, তুমি তো একটি লুজার, তোমার জন্য তোমার বাবা সব সময় টেনশনে থাকে। আর শীতঙ্গের এমন ব্যবহারে কংচি অনেক ভয় পেয়ে যায় আর তখন সে তার টিচারের নাম নিয়ে তাকে বিভ্রান্তিতে ফেলে সেখান থেকে চলে আসে। সে যখনই সেখান থেকে পালিয়ে আসছিল তখনই সে হঠাৎ করে পড়ে যায় আর সে পড়ে অজ্ঞান হয়ে যায়। আমরা দেখতে পাই জিয়াও কঞ্চিকে বাঁচিয়ে নিয়ে আসছিল আর তখন কঞ্চি জিয়াওকে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে জানলে যে আমি কোথায়। তখন জিয়াও বলে যে আমার কাজই তো তোমাকে রক্ষা করা, আমি কিভাবে জানবো না যে তুমি কোথায়। এরপর আমরা কঞ্চিকে দেখতে পাই সে একটি জায়গায় চলে আসে আর সে বলে যে কেউ আমার মজা করছে আর কেউ আমাকে রক্ষা করতে চায়, আমি আমার রক্ষা নিজেই করতে চাই। এই কথা বলে সে সেই পুল থেকে ডেমনিক শক্তি নিতে থাকে। আসলে সে চেয়েছিল যে ডেমনিক শক্তি নিয়ে সে প্রতিযোগিতায় জিতবে। তো এরপরে আমরা দেখতে পাই যে সেই অনুষ্ঠানের দিন চলে আসে আর সেই প্রতিযোগিতায় জিততে হলে সকল ডেমনের নিজেদের যে ভয় সেটা নিজের মধ্যে কাবু করে রাখতে হবে। তো ফার্স্ট রাউন্ডের জন্য আমরা দেখতে পাই যে একটি ডেমনকে ডাকা হয় আর তখন ইং তার জন্য একটি বক্সকে মিররে কনভার্ট করে তাকে বলে যে তোমার ভয়কে কাবু করতে হবে। আর তখন সেই ডেমনটি মিররে তার এত সুন্দর চেহারা দেখে বলে যে আমার তো এত সুন্দর চেহারা, আমার আবার এই মিররকে দেখে ভয় কিসের। আর তখনই সেই মিররে তার চেহারাটি পরিবর্তন হয়ে যায়, যার কারণে সে অনেক ভয় পেয়ে যায় আর সে নিজের গলা নিজে টিপতে থাকে, কারণ সেই মায়াজালে ফেসে গিয়েছিল। আর তখন সেখানে চুনিয়াও চলে আসে আর সে এসে সেই আয়নাটি ভেঙে ফেলে, যেটাতে তার মায়াজালটিও ভেঙে যায়, কিন্তু এই ডেমনটি এই রাউন্ডে হেরে যায়। তো দ্বিতীয় রাউন্ড হ্যানের ছিল আর তখন হ্যান আসে আর প্রথমে তো হ্যান তার টিচারকে সম্মান জানায় আর এরপরে যখন তার উপরে সেই বক্সটি ওপেন করা হয় তখন সেই বক্সটি অনেক বড় হয়ে যায় আর সে হ্যানকে আটকে ফেলে। আসলে হ্যানের ভয় ছিল যে সে তো একটি তাঁবুতে জন্মগ্রহণ করেছিল, যার কারণে সে অন্ধকারে অনেক ভয় পেত। আর তখন হ্যান ওখানে অনেক ভয় পেয়ে যায় আর সে সাহায্যের জন্য চিল্লাতে থাকে। আর এই কথাটা চুনিয়াও বুঝতে পারে যে সে ভিতরে সাহায্যের জন্য ডাকছিল, আর যেটার কারণে সে চিটিং করে আর সেখানে বাঁশি বাজানো শুরু করে দেয়। আর এই বাঁশি বাজানোর জন্য হ্যান বুঝতে পারে যে এটা একটা মায়াজাল, আর যার কারণে সে জাদু দিয়ে সেই বক্সটি সরিয়ে ফেলে, আর যেটার কারণে সে দ্বিতীয় লেভেলের উইনার হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই থার্ড রাউন্ডে কঞ্চি চলে আসে আর কঞ্চিকে দেখে সকল ড্রেমনরা হাসাহাসি করছিল, কারণ তারা মনে করেছিল যে প্রত্যেকবারের মতো এবারও সে হেরে যাবে। কঞ্চির এটা মনে হচ্ছিল যে জিয়াও তাকে সবসময় সাহায্য করে, যেটার কারণে সে জিততে পারে না। আর যখন কঞ্চির সময় সেই বক্সটি ওপেন করা হয় তখন সেই বক্সটি জিয়াওয়ে পরিণত হয়। তখন সে জিয়াওয়ে ক্লোনটি কঞ্চির সাথে ফাইট করা শুরু করে দেয়, আর যখন কঞ্চি তার কাছ থেকে হারতে লাগে তখনই সে তার ডেমনিক এনার্জিটি বের করে। তো তখন এটি দেখে চুনিয়াও তার সৈন্যকে বলে যে তোমার ছেলে কি শয়তান হয়ে যাচ্ছে নাকি। আর এগুলো দেখে জিয়াও তাড়াতাড়ি করে কঞ্চির কাছে যায় আর তখন শীতং এটা দেখে বলে যে যাকে আমি এতদিন ধরে বুলি করতাম সে হঠাৎ করে এত শক্তিশালী হলো কিভাবে। আসলে কঞ্চি জিতার পরেও লড়াই করছিল, আর যার কারণে জিয়াও কঞ্চিকে বলে যে তুমি এখন জিতে গিয়েছো, যার কারণে লড়াই বন্ধ করো। আর তখন কঞ্চি বলে যে আমার সবচেয়ে বড় শত্রু হলো তুমি কি মনে করো যে আমি সবসময় তোমার পিছনে লুকিয়ে থাকবো। এই কথা বলেই সে জিয়াও এর উপরে আক্রমণ করে দেয়, কিন্তু তখনই তার টিচার অর্থাৎ ইন তাকে বেহুশ করে দেয়। আর এই পরবর্তী সিনেমা দেখতে পাই ইন আর চুনিয়াও দুজন মিলে কঞ্চির শরীর থেকে ডেমনিক এনার্জি বের করছিল। আর এই পরবর্তী সিনেমা দেখতে পাই চুনিয়াও ইনকে জিজ্ঞাসা করে যে কুল্লুন মেলো ঠিক করার জন্য 5 রঙে সে কমল ফুল কি পেয়ে গিয়েছো। আর তখন ইন তাকে সেই ফুলটি দেখায় আর তাকে বলে যে আপনি এটাকে এখন টাচ করতে পারবেন না, কারণ সেটা এখনো ভালোভাবে ফুটেনি, আর যদিও আপনি এটাকে টাচ করেন তাহলে সেটি নষ্ট হয়ে যাবে আর সেটি আর ফুটবে না, আর এই ফুলটি ফুটতে এখনো অনেক সময় লাগবে। তখন চুনিয়া বলে যে আমার স্পিরিট পুলে খারাপ আত্মাগুলো বের হয়ে যাচ্ছে আর তাদেরকে আটকাতে হলে কুল্লুন মেরু ঠিক হওয়া খুবই জরুরি। তখন ইন বলে আমি এটি অন্য উপায়েও চিন্তা করব, কিন্তু কুল্লুন মেরু ঠিক করার জন্য আরো যে অন্যান্য সামগ্রী লাগবে সেগুলো জিয়াওয়ের দেশে পাওয়া যাবে। তখন চুনিয়া বলে যে সেখানে যাওয়া তো অনেক কঠিন, তাও আমি যাওয়ার চেষ্টা করব। এরপরে চুনিয়া হ্যানের সাথে দেখা করতে যায়, তখন হ্যান চুনিয়াকে বলে যে কঞ্চি কি ঠিক আছে, সে তো অনেক বড় আঘাত পেয়েছিল। আর তখন চুনিয়া মাথা নাড়িয়ে তাকে না বলে। তখন হ্যান বলে যে এটা কত একটা খারাপ বিষয়,
সে বাঁচলো না, তুমিও তাকে ঠিক করতে পারলে না। জিয়াও যদি এটা জানে তাহলে সে কত মন খারাপ করবে। আর তখনই তারা সেখানে জিয়াওয়ের কণ্ঠ শুনতে পায়, যেটাতে হ্যান চুনিয়াওকে বলে যে তুমি জিয়াওকে এটা বলো না যে কঞ্চি মারা গিয়েছে। এই কথা বলে হ্যান সেখান থেকে চলে যায়। আর সে বাইরে এসে দেখে যে জিয়াও সেখানে হাঁটু গেড়ে বসে আছে। আর তখন সেখানে চুনিয়াও চলে আসে। তখন হ্যান জিয়াওকে দেখে বলে যে তুমি এখানে মাপ চেতে কেন এসেছো? চুনিয়াও তো শুধুমাত্র তার ছোট একটি ভুলের জন্য তাকে শাস্তি দিয়েছে। আর তখন জিয়াও চুনিয়াওকে বলে যে আমি কঞ্চির জায়গায় মাপ চেতে এসেছি, আপনি তার বদলে আমাকে শাস্তি দিন। তখন চুনিয়াও বলে যে তুমি কি জানো সে কত বড় খারাপ কাজ করেছে? সে ইভিলের পাওয়ার নিয়ে সামনে আগাতে যাচ্ছিল। তখন জিয়াও বলে যে সে শুধুমাত্র সেই প্রতিযোগিতা জেতার জন্য এমনটা করেছে, তাই আপনি তাকে মাফ করে দিন। তখন চুনিয়াও বলে যে এটা শুধুমাত্র তোমার জন্যই হচ্ছে, কারণ তুমি সবসময় তাকে বাঁচাতে থাকো। আর তখন চুনিয়া বলে যে তোমার শাস্তি হলো তুমি কাল ভোরে আমার সাথে বেরিয়ে যাবে। আর সেখান থেকে আসার পর চুনিয়াও যখনই চায়ের কাপ নিয়ে চা পান করতে যাবে তখনই হ্যান তার হাত থেকে চায়ের কাপ নিয়ে নেয় আর তাকে বলে যে হার্টলেস ডেমন, তুমি আমার চায়ের যোগ্য নও। তুমি জিয়াওকে স্পিরিট পুল থেকে বের হয়ে যেতে কিভাবে বলতে পারো? তখন চুনিয়াও হ্যানকে বলে যে আমি তো তাকে কোনো শাস্তি দিইনি, আমি শুধুমাত্র তাকে বোঝাচ্ছিলাম কঞ্চির বাবা মা পালক বংশের অভিজাত আর তাদের বংশের সবারই পাখা থাকে, কিন্তু এখন পর্যন্ত কঞ্চির কোনো পাখা বের হয়নি। আর এটি শুধুমাত্র জিয়াওয়ের জন্যই হচ্ছে, কারণ সে সব সময় কঞ্চিকে সাহায্য করতে থাকে। আর তখন হ্যান চুনিয়াওকে বলে যে তাও তুমি কঞ্চিকে বাঁচালে না কেন? তুমি তাকে মরতে কেন দিলে? আর তখন চুনিয়াও হ্যানকে বলে যে কে বলেছে তোমাকে যে কঞ্চি মারা গেছে? আর তখন হ্যান বলে যে তুমি তো তোমার মাথা নাড়িয়ে বললে যে কঞ্চি মারা গেছে। আর তখন চুনিয়া বলে যে আরে সে মরে যায়নি, সে এখন অনেক ভালো আছে, তুমি কাল গিয়ে তার সাথে দেখা করো। পরবর্তী দিনে আমরা দেখতে পাই যে কঞ্চির যখন জ্ঞান ফিরে তখন সে তার সামনে শীতংকে দেখতে পায়। সে দেখে যে শীতং তার খেয়াল রাখছিল। আর তখন সে শীতংকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো? তখন শীতং বলে যে এটা হলো টিচার ইং এর কটেজ, এটা তোমার বাড়ি না, আর রোগীদের খেয়াল রাখা কি খারাপ কথা নাকি? এই কথা বলে যখন শীতং তাকে মেডিসিন দিতে যাবে তখনই কঞ্চি তার হাত থেকে মেডিসিনটি ফেলে দেয়। আর সে তাকে বলে যে তুমি আমাকে ঝামেলা করা বন্ধ করো। আর তখন শীতং তাকে বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমাকে মারতে আসিনি এখানে। আর চুনিয়াও তোমাকে যতই মাফ করে দিক না কেন, কিন্তু এই স্পিরিট পুলের ডেমনরা তোমাকে মাফ করবে না, কারণ তুমি খারাপ কাজ করেছো। আর শীতং যাওয়ার আগে এটাও বলে যায় যে তুমি জিয়াওকে পছন্দ করতে না, তোমার এই খারাপ কাজের জন্য ডেমনরা তাকে স্পিরিট পুল থেকে বের করে দিয়েছে। এই কথা শুনে কঞ্চি জিয়াওয়ের বিষয়ে চিন্তা হতে থাকে, যার কারণে সে বাইরে আসছিল। আর সে যখন চলে যাচ্ছিল তখন তার সাথে হ্যানের দেখা হয়, হ্যানও তার সাথে দেখা করতে আসছিল। আর তখন কঞ্চি বলে যে সত্যি কি জিয়াওকে স্পিরিট পুল থেকে বের করে দেওয়া হয়েছে, আমার তাকে খুঁজতে যেতে হবে। এই কথা বলে সে যখন চলে যাচ্ছিল তখন হ্যান তাকে থামায় আর তাকে বলে যে তুমি একাই তাকে কিভাবে খুঁজবে, আমিও তোমার সাথে খুঁজতে চাই। অন্য সিনে আমরা দেখতে পাই কিছু খারাপ ডেমনরা পার্টি করছিল। আর তখনই সেই ডেমনদের একটি গুপ্তচর এসে তার লর্ডকে বলে যে রাজকুমারী জিয়াওয়ের আবারও পুনর্জন্ম হয়ে গিয়েছে আর চুনিয়াও রাজকুমারীকে দেবদারু বনের মধ্যে দিয়ে জুয়েতু শহরে নিয়ে আসবে। আর তখন তাদের লর্ড বলে যে আমি সেই রাজকুমারী পুনর্জন্মের 1000 বছর ধরে অপেক্ষা করছি, আর এইবার তো আমি তার কাছ থেকে আইস ফায়ার হোলি স্টোন নিয়েই ছাড়বো। আর আমরা জানতে পারি যে চুনিয়াও জিয়াওয়ের সাথে সেই আইস ফায়ার হোলি স্টোন নেওয়ার জন্যই আসছিল, কারণ এই স্টোনটি কুল্লুমিনরকে ঠিক করতে পারবে। আর এরপরে আমরা জানতে পারবো যে এই জিয়াও আসলে কে, যাকে এই ডেমনরা ধরার কথা বলছে। অন্যদিকে আমরা হ্যান আর কঞ্চিকে দেখতে পাই, তারা 3 দিন ধরে জিয়াওকে খুঁজছিল আর তারা অনেক ক্লান্ত হয়ে পড়ে। আর হ্যান অনেক ক্লান্ত হয়ে কঞ্চিকে এখানে রেস্ট নিতে বলে। তখন কঞ্চি মন খারাপ করে বলে যে আমরা এখানে রেস্ট করতে পারবো না, কারণ আমরা জানি না যে জিয়াও এখন কোথায় আছে, আর যদি ডেমন লর্ড তাকে মেরে ফেলে তাহলে কি হবে। তখন হ্যান বলে যে চুনিয়াও যতই খারাপ বলুক না কেন সে মন থেকে অনেক ভালো, সে জিয়াওকে কিচ্ছুই করবে না। কিন্তু তারপরও কঞ্চি জিয়াওয়ের প্রতি এত মন খারাপ করতে দেখে সে বুঝতে পারে যে কঞ্চি জিয়াওকে পছন্দ করতে শুরু করেছে। তো তখন তারা দুজন আবারও যখন সেখান থেকে চলে যেতে লাগে তখনই তাদের পা আটকে যায় আর তখন তাদের সামনে চুনিয়াও চলে আসে। আর তখন হ্যান চুনিয়াওকে দেখে অনেক রেগে যায় আর সে বলে যে তুমি তোমার ম্যাজিক সরাও আর আমাদের এখান থেকে যেতে দাও। আর তখন চুনিয়াও তাদেরকে ছেড়ে দেয়। আর তখন চুনিয়াওর পেছনে জিয়াওকে দেখে কঞ্চি বলে যে আপনি আমার শাস্তি আমাকে দিন, দয়া করে আমার শাস্তি জিয়াওকে দিবেন না। আর তখন জিয়াও বলে যে তুমি তো ডেমন কিং কে খারাপ ভাবছো, আমি আসলে ডেমন লর্ডের সাথে আইস ফায়ার হোলি স্টোন খুঁজতে জুয়েতো শহরে যাচ্ছি। এরপরে তারা সবাই মিলে জুয়েতো শহরে একটি রেস্টুরেন্টে যায় আর সেই রেস্টুরেন্টে থাকা একটি সার্ভেন্ট তাদেরকে জিজ্ঞাসা করে যে আপনারা কি এখানে লণ্ঠন উৎসবের জন্য এসেছেন? আর সেই সার্ভেন্টটি আরো বলে যে যারা এই ফেস্টিভ্যালে একসাথে দীপক জ্বালাবে তাদের সম্পর্ক আরো বেশি ঘনিষ্ঠ হয়। এরপরে সেই সার্ভেন্টটি তাদেরকে ফেস্টিভ্যালে যাওয়ার জন্য কিছু মাস্ক দেয়। আসলে সেই ফেস্টিভ্যালে সবাই মাস্ক পরে আসবে, যার কারণে সে তাদেরকে মাস্ক দেয়। তখন চুনিয়াও বলে যে কেউ কোথাও যাবে না, তোমরা খাবার খাওয়ার পরে রুমে রেস্ট করো। আর এই কথা শুনে সবার মন খারাপ হয়ে যায়। আর তখনই হ্যান তার অ্যাক্টিং শুরু করে দেয়, সে চুনিয়াওকে মানানোর কাজ শুরু করে দেয়। আর তখন সে কঞ্চি আর জিয়াওকেও তার সেবা করতে বলে। আর তখন হ্যান চুনিয়াওয়ের অনেক প্রশংসা করে।
আর লাস্টে চুনিয়াও না পেরে রাজি হয়ে যায়। আর এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে এই 4 জন লন্ঠন ফেস্টিভ্যালে চলে এসেছে। আর সেই ফেস্টিভ্যালে এসে হ্যান কঞ্চিকে বলে যে আজ রাত তুমি জিয়াওয়ের সাথে সময় কাটাও, আর আমি ডেমন রডকে সামলিয়ে নিবনি। আর তখন হ্যান ডেমন কিংকে সেখান থেকে নিয়ে চলে আসে। আর যখন জিয়াও হ্যানকে দেখতে পায় না তখন সে কঞ্চিকে জিজ্ঞাসা করে। আর তখন কঞ্চি একটি বাহানা বানিয়ে বলে যে তাদের একটি কাজ আছে যার কারণে তারা চলে গিয়েছে, চলো আমরা দুজন একসাথে এই উৎসবটি দেখি। অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই সে জিয়াও আর কঞ্চির জন্য একটি ডিনার রেডি করছিল। আর সেই বিছানা অনেক সুন্দর করে সাজিয়েছিল। আর হ্যানকে এত সুন্দর করে সাজাতে দেখতে পেয়ে চুনিয়াও তাকে বলে যে তুমি কি জানো না যে ডেমনরা মানুষের মধ্যে ভালোবাসে না। আর তখন হ্যান বলে যে আমি জানি, কিন্তু মনে হয় তুমি জানো না, যদি তুমি কাউকে সত্যি ভালোবাসতে তাহলে তুমি জানতে। আমি ভাবতেছি যখন কঞ্চি আর জিয়াও একসাথে আবারও ফিরে আসবে তখন তারা এটি দেখে কত খুশি হবে, আর এই ওয়াইন যেটা খেয়ে তারা নেশাতে অনেক মগ্ন হয়ে যাবে। আর হ্যানের এগুলো কর্মকাণ্ড দেখে চুনিয়াও তো অনেক অবাক হয়ে যায়। আমরা দেখতে পাই যে কঞ্চি আর জিয়াও মিলে সেই অনুষ্ঠানটি উদযাপিত করছিল। আর অন্যদিকে চুনিয়াও আর হ্যান তাদের অপেক্ষা করতে করতে সেই ওয়াইনটি তারা নিজেরাই খেয়ে নেয়। আর সেই সময় সেই ওয়াইনের জন্য চুনিয়াও অনেক বেশি মাতাল হয়ে যায়। আর এটার সুযোগ উঠিয়ে হ্যান তাকে বলে যে আমি তোমার কাছ থেকে যেটাই চাবো তুমি কি আমাকে সেটা দিবে। আর তখন চুনিয়া বলে যে ঠিক আছে, তুমি যেটা চাবে আমি তোমাকে সেটাই দিব। আর তখন হ্যান তার কাছ থেকে অনেকগুলো টাকা চায়। আর তখন চুনিয়া বলে যে তুমি কত মূর্খ, তুমি তো আমার কাছ থেকে অন্য কিছু চাইতে পারতে। আর তখন হ্যান বলে যে তাহলে তুমি আমাকে আরো বেশি সুন্দর করে দাও। আর তখন চুনিয়াও হ্যানের কাছে যায় আর তাকে বলে যে তোমার সুন্দর হওয়ার কি দরকার, তোমাকে আমি কি বলিনি যে তুমি যখন হাসো তখন তোমাকে আরো বেশি সুন্দর লাগে। আর তখন হ্যান বলে যে তুমি যদি আমাকে না বলো তাহলে আমি কিভাবে জানতে পারবো। আর তখন চুনিয়াও তার কাছে গিয়ে তাকে বলে যে আরো অনেক কথা আছে যেগুলো আমি তোমাকে বলিনি, আমি তো তোমাকে সারা জীবনের জন্য আমার কাছে বন্দি করে রাখতে চাই, যেটাতে তুমি আমার কাছ থেকে যেন দূরে চলে না যাও। আর এই কথা শুনে হ্যান বলে যে আমি তোমার কোনো পালতু জানোয়ার না যেটাতে তুমি সারা জীবন আমাকে বন্দি করে রাখবে। আর তখন চুনিয়াও বলে যে আমি শুধুমাত্র এটাই বলতে চাচ্ছিলাম যে তুমি আজ থেকে শুধুমাত্র আমার সামনে হাসবে, অন্য কারোর সামনে হাসবে না। তখন চুনিয়াও হ্যানকে কিস করতে যাচ্ছিল কিন্তু ড্রাঙ্ক হওয়ার কারণে সে বেহুশ হয়ে যায়। অন্যদিকে আমরা কঞ্চি আর জিয়াওকে দেখতে পাই যারা কিনা বাইরে বসে থেকে ফায়ার ওয়ার্কস দেখছিল। তখন কঞ্চি জিয়াওকে একটি ব্রেসলেট গিফট করে, যেটা দেখে জিয়াও অনেক বেশি খুশি হয়ে যায়। আর তখন কঞ্চি জিয়াওকে বলে যে তোমার কি আর অন্য কোনো ইচ্ছা আছে, তোমার যে ইচ্ছাই থাকুক না কেন আমি সেটি পূরণ করব। আর তার কথা শুনে জিয়াও মন খারাপ করে বলে যে আমি তো এটা জানতে চাই যে আমি কোথা থেকে এসেছি, আমার পরিবার কোথায়, আমার আসল পরিচয় কি। আর তখন কঞ্চি তাকে বলে যে তুমি যে কেউ হও না কেন, আজ থেকে আমি তোমার পরিবারের মতো তোমাকে রক্ষা করব। এরপরে যখন তারা একে অন্যকে ভালোবাসার নজরে দেখছিল তখন সেখানে হ্যান চলে আসে। আর হ্যানে আসার কারণে তারা দুজন বাহানা বানিয়ে বলে যে আমরা তো শুধুমাত্র এখানে চাঁদ দেখছিলাম, ও আর আমাদের অনেক দেরি হয়ে গেছে, আমাদের তো আবার কালকে বেরো হতে হবে। এই কথা বলে তারা দুজন সেখান থেকে চলে যায়। তখন হ্যান বলে যে আমার তো এখানে আসাই উচিত হয়নি, আমি অযথাই এদেরকে ডিস্টার্ব করলাম। পরবর্তী সকালে আমরা চুনিয়াওকে দেখতে পাই, সে যখন চোখ খুলে তখন সে বলে যে আমি এখানে কেন, আর গতকাল রাতে কিছু তো একটা হয়েছে। আর তখনই তার গতকাল রাতে ঘটা সকল দৃশ্য মনে পড়তে থাকে। আর তখন সে বলে যে না না, এমনটা কোনোদিনই সম্ভব না, আমি এমনটা করতে পারি না। আর তখন তার নজর ওয়াইনের বোতলের দিকে যায়। আর তখন সে এই ওয়াইনের বোতল দেখে বলে যে এই সকল দোষ এই ওয়াইনের, আর মনে হয় এটার জন্যই আমি এগুলো করেছি। এরপর আমরা দেখতে পাই তারা তিনজন সেখানে খাবার খাচ্ছিল। কিছুক্ষণ পর সেখানে চুনিয়াও চলে আসে। চুনিয়াওকে দেখে জিয়াও বলে যে গতকাল রাতে আপনাদের কি হয়েছিল, আপনারা এত তাড়াতাড়ি উৎসব থেকে চলে এসেছিলেন কেন। তাদের এই কথা শুনে তারা দুজন একসাথে রিয়াক্ট করে, তারা একসাথে বলে যে কাল রাত তো কিছুই হয়নি, আমরা ঠিক আছি। এই বিষয়টি দেখে কঞ্চি বুঝতে পারে যে তাদের দুজনের মধ্যে কিছু তো হয়েছে গতকাল রাতে, যার কারণে সে জিয়াওয়ের প্লেটে আরো কিছু খাবার দিয়ে দেয় যাতে করে জিয়াও তাদেরকে আর কোনো প্রশ্ন না করে। তারা যখন সেখানে খাচ্ছিল তখনই সেখানে দুটি লোক কথা বলছিল, আর তারা বলছিল যে গতকাল রাতে না আমি জুলিয়ান ক্ল্যান দেখেছি। তখন আরেকটি লোক বলে যে জুলিয়ান ক্ল্যান তো শত শত বছর ধরে অদৃশ্য হয়ে গেছে, আপনি মনে হয় ভুল দেখেছেন। তখন ওই লোকটি বলে যে তাদের বাহুতে নেকড়ের মাথার ট্যাটু আছে। আর তখন তাদের কথা শুনে চুনিয়াও তাদেরকে বলে যে তাড়াতাড়ি খাওয়া শেষ করো, আমাদের বের হতে হবে। এর পরবর্তী সিনে আমরা জুলিয়ান ক্ল্যান দেখতে পাই, সেখানে চুনিয়াওরা চলে এসেছিল। আর সেখানে দেখে বোঝা যাচ্ছিল যে মনে হয় এখানে অনেক বড় একটি ফাইট হয়েছে। আর তখন চুনিয়াও তাদেরকে বলে যে এটা জিয়াও ফ্যামিলি ছিল, 1000 বছর আগে লোকেরা এটি ছেড়ে দিয়ে চলে গিয়েছে। এরপরে তারা চারজন সেই প্যালেসের ভিতরে ঢুকে, আর তারা প্রবেশ করে দেখে যে চারপাশে সব জিনিসপত্র ভাঙা ছিল, যেটা দেখে হ্যান চুনিয়াওকে বলে যে এখানে কি হয়েছিল। তখন কঞ্চি বলে যে এই রাজপ্রাসাদের অবস্থা দেখে তো মনে হচ্ছিল যে এখানে অনেক বড় একটি যুদ্ধ হয়েছে। আর তখন হ্যান চুনিয়াওকে বলে যে আমি শুনেছি কিংইউর নামের একটি ডিমন 1000 বছর ধরে এখানে প্রতীক্ষা করছিল, সে কি সত্যি এখানে থাকবে। তখন চুনিয়া বলে যে সম্রাট সবুজ পালক ঈশ্বরকে আমি কথা দিয়েছিলাম, যেটার কারণে আমি আমার প্রতিশ্রুতি ভঙ্গ করব না, আমি জিয়াও শানের জন্য এখানে অপেক্ষা করব। তখন হ্যান বলে যে জিয়াও শান তো এখন এখানে থাকে না, তাহলে আমরা ফায়ার হোলি স্টোন কিভাবে পাবো।
আর তখনই আমরা দেখতে পাই যে জিয়াও আস্তে আস্তে সামনে এগোয় আর সে চেয়ারের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আর তার মনে হচ্ছিল সে এখানকার সকল কিছু চিনে, আর এমনটা হচ্ছিল যেমন কি তার কিছু মনে পড়ছিল। আর তখনই সে একটি সিক্রেট ডোর ওপেন করে, তখন তারা সবাই সেই সিক্রেট রুমে চলে আসে। জিয়াও যখন সেখান দিয়ে যাচ্ছিল তখন তার মনে হয় যে যেমন কি সে আগে থেকে এই জায়গাগুলো জানে। তখন হ্যান ভয় পেয়ে চুনিয়াওকে বলে যে আমাদের মনে হয় এখান থেকে চলে যাওয়া উচিত। তখন চুনিয়া বলে যে তুমি একা স্পিরিট পুলে চলে যেতে পারো, তোমাকে কেউ বাধা দিবে না। তখন জিয়াও দেওয়ালে একটি চিহ্ন দেখতে পায়, আর যখনই সে সেই চিহ্নতে হাত রাখে তখনই আরো একটি সিক্রেট ডোর ওপেন হয়ে যায়। তারা যখন সেই রুমে প্রবেশ করে তখন তারা সেখানে একটি লোককে বসে থাকতে দেখতে পায়, আর তাকে দেখে চুনিয়া বলে যে এটাই হলো সেই কিং ইউনং, সেই 1000 বছর ধরে জিয়াও এর অপেক্ষা করছিল। আর তখন হ্যান চুনিয়াওকে বলে যে সে তো দেখছি যে আইস ফায়ার হোলি স্টোন নিয়ে বসে আছে, আমরা সেই স্টোনটি নিয়ে চলে যাই। এই কথা শুনে জিয়াও আস্তে আস্তে সেই স্টোনের দিকে যেতে থাকে, কিন্তু কনসি তাকে আটকায়। আর সে চুনিয়াওকে বলে যে জিয়াও এর একা সেই স্টোনের কাছে যাওয়াটা রিস্ক হতে পারে। আর তখন জিয়াও কনসির হাত তার কাছ থেকে সরিয়ে বলে যে আমি একাই সেই পাথরের কাছে যেতে চাই, কারণ আমি আমার বিষয়ে জানতে চাই। আর তখন চুনিয়া বলে যে তুমি আগে তো পারছো, কিন্তু তুমি তোমার বিষয়ে জেনে অনেক মন খারাপ করবে। আর তখন জিয়াও সেই পাথরের সামনে চলে যায়। যখনই সে সেই স্টোন টাচ করে তখনই তার সকল কিছু মনে পড়তে থাকে। আমরা দেখতে পাই জিয়াও এর বিয়ে সেই কিং ইউ নং এর সাথেই হয়েছিল, কিন্তু কিং ইউ নং জিয়াওকে বউ মানতে চায় না, কারণ সে অন্য কাউকে পছন্দ করতো। কিছুদিন পর যখন সে মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায় তখন জিয়াও তার বাচ্চাটিকে মেরে ফেলেছিল, আর এটাতে কিং ইউ নং অনেক বেশি রেগে যায়। আর যেহেতু সে জুতিয়ান কাবিলের প্রিন্স ছিল, যার কারণে সেখানকার ডেমন জিয়াওনের ক্ল্যানে আক্রমণ করে দেয়, আর সেই ডেমনরা জিয়াও এর ফাদার এবং ব্রাদারকে মেরে ফেলে। জিয়াও যখন সকল কথা মনে পড়ে তখন সেই আইস ফায়ার হোলি স্টোনটি তার গলায় তাবিজ হয়ে যায়। আর তখন জিয়াও বলে যে আমি জিয়াও এর পরিবারে জুয়েটিও বংশের 3য় রাজকুমারী। আর তখন চুনিয়া বলে যে আমি তো প্রথমেই বলেছিলাম যে তুমি তোমার বিষয়ে জেনে অনেক মন খারাপ করবে, কিন্তু আমি তোমাকে থামাতে চাচ্ছিলাম না, কারণ আমাকে স্পিরিট পুলকে বাঁচাতে হবে। আর তখনই আমরা দেখতে পাই যে কিং ইউ নং তার চোখ খুলে আর তার বানানো সেই সিলটিও উধাও হয়ে যায়। তখন সে জিয়াওকে বলে যে তুমি চলে এসেছো, আমি তোমার কত বছর ধরে অপেক্ষা করছি। আর তখন কিং ইউ নং জিয়াওয়ের চোখের পানি মুছে তাকে বলে যে আমি যা কাজ করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও, আমি চাই যে তুমি এই জন্মে অন্তত তোমার সত্যিকারের ভালোবাসা পাও। এই কথা শুনে জিয়াও তার উপর আক্রমণ করতে যাবে, কিন্তু সে তাকে আর আক্রমণ করে না। আর কিছুক্ষণ পরে কিং ইউ নং সেখান থেকে গায়েব হয়ে যায়। আর তখন চুনিয়া বলে যে সে তো অনেক আগেই মারা গিয়েছে, এখানে শুধুমাত্র তার আত্মা ছিল। কিং ইউ নং জিয়াওকে তার ফায়ার স্টোনটি দেওয়ার জন্য অপেক্ষা করছিল, আর আইস ফায়ার হোলি স্টোনটি জিয়াওকে দেওয়ার সাথে সাথে তার আত্মাও মুক্তি পেয়ে যায়। তো এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।